নমস্কার বন্ধুরা, ডিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। লুসেন্টের অবজেক্টিভ জিকে বইয়ে হিস্ট্রি পার্টের দ্য গান্ধিয়ান এরা 1917 টু 1947 যে চ্যাপ্টারটি আছে, সেই চ্যাপ্টার মোট 256খানা এমসিকিউ প্রশ্ন আছে। সেই 256খানা এমসিকিউ প্রশ্ন আমরা সম্পূর্ণ বাংলা ভাষাতে এই ভিডিওতে আলোচনা করব। স্বাধীনতা সংগ্রামের গান্ধী যুগ। এই ভিডিও শেষের পর যারা এর পিডিএফ সংগ্রহ করতে চাও, তারা ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে এর পিডিএফ সংগ্রহ করে নিতে পারো। তো চলো আমরা আর দেরি না করে প্রশ্ন উত্তরের পালা শুরু করি। স্বাধীনতা সংগ্রামের গান্ধী যুগ 1917 থেকে 1947। এই চ্যাপ্টারের প্রথম প্রশ্ন হচ্ছে, মহাত্মা গান্ধীর সাথে লবণ সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে আর কে নেতৃত্ব দিয়েছিলেন? অপশন এ অ্যানি বেসান্ত, অপশন বি মৃদুলা সারাভাই, অপশন সি মুথুলক্ষ্মী, অপশন ডি সরোজিনী নাইডু। 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সরোজিনী নাইডু মহাত্মা গান্ধীর সাথে লবণ সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব, নিম্নলিখিত কোন আন্দোলনে মহাত্মা গান্ধী প্রথম অনশন ধর্মঘটকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছিলেন? অপশন এ আহমেদাবাদ ধর্মঘট 1918, অপশন বি রাওলাট সত্যাগ্রহ 1919, অপশন সি অসহযোগ আন্দোলন 1920 থেকে 1922 এবং অপশন ডি বারদৌলি সত্যাগ্রহ 1928। তাহলে প্রশ্ন নম্বর 2 এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ আহমেদাবাদ ধর্মঘট 1918 সালে গান্ধীজি প্রথম অনশন ধর্মঘটকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছিলেন। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখে নেব, 1940 সালে আচার্য বিনোবা ভাবে কোথা থেকে ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করেছিলেন? 1940 সালে আচার্য বিনোবা ভাবে ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করেছিলেন, সেটা কোথা থেকে? অপশন এ গুজরাটের নাদিয়াদ, অপশন বি মহারাষ্ট্রের পাওনার, অপশন সি তামিলনাড়ুর আদিয়ার, অপশন ডি অন্ধ্রপ্রদেশের গুন্টুর। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মহারাষ্ট্রের পাওনার থেকে তিনি এই ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করেছিলেন। নেক্সট 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন লেখাটি মহাত্মা গান্ধীর সাথে সম্পর্কিত নয়? প্রশ্নটা ভালো করে দেখবে, মহাত্মা গান্ধীর সাথে সম্পর্কিত নয়। অপশন এ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, অপশন বি হরিজন, অপশন সি হোলি ফ্যামিলি, অপশন ডি হিন্দ স্বরাজ। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ হোলি ফ্যামিলি এই লেখাটি মহাত্মা গান্ধীর সাথে সম্পর্কিত নয়। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখে নেব, গান্ধীকে প্রভাবিত করা আনটু দি লাস্ট বইটি কে লিখেছিলেন? অপশন এ বরিস ইয়েলসিন, অপশন বি জন রাস্কিন, অপশন ডি পুসুকিন এবং অপশন ডি রাস্কিন বন্ড। 5 প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ জন রাস্কিন আনটু দি লাস্ট বইটি লিখেছিলেন। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখে নেব, মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস বা সিআর দাস নিম্নলিখিত কোনটির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন? অপশন এ ভারতের কমিউনিস্ট পার্টি, অপশন বি ফরওয়ার্ড ব্লক, অপশন সি সমাজতান্ত্রিক স্বরাজবাদী পার্টি, অপশন ডি স্বরাজ্য পার্টি। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ স্বরাজ্য পার্টি মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এই প্রশ্নটা দেখবে অনেকবার রিপিট হয়েছে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, গান্ধী খাদির প্রতীক হিসাবে বিবেচনা করতেন। গান্ধী খাদির প্রতীক হিসাবে কোন জিনিসটিকে বিবেচনা করতেন? অপশন এ শিল্পায়ন, অপশন বি অর্থনৈতিক স্বাধীনতা, অপশন সি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অপশন ডি নৈতিক পবিত্রতা। তাহলে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ অর্থনৈতিক স্বাধীনতা বা ফিনান্সিয়াল ফ্রিডম হচ্ছে গান্ধীর খাদির প্রতীক। ওকে। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখে নেব, ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার আত্মজীবনী? অপশন এ আবুল কালাম আজাদ, অপশন বি মোহাম্মদ আলী, অপশন সি জাকির হোসেন এবং অপশন ডি সৈয়দ আহমেদ খান। 8 সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ আবুল কালাম আজাদ। ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটি হলো আবুল কালাম আজাদের আত্মজীবনী। আবুল কালাম আজাদের আত্মজীবনী হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। নেক্সট 9 নম্বর প্রশ্ন হচ্ছে, লন্ডনে গোল টেবিল বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। তাহলে লন্ডনে যে গোল টেবিল বৈঠক হয়েছিল তাতে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? অপশন এ ভারতের ভবিষ্যৎ সংবিধান, অপশন বি প্রাদেশিক সাহিত্য শাসনের বিধান, অপশন সি আইন অমান্য আন্দোলন বন্ধের জন্য গান্ধীর দাবি এবং অপশন ডি ভারতীয়দের একমাত্র প্রতিনিধিত্বকারী কংগ্রেসের দাবি। তাই 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ ভারতের ভবিষ্যৎ সংবিধানের সিদ্ধান্ত নেওয়া হয় লন্ডনে গোলটেবিল বৈঠকে। নেক্সট, সর্বোদয় মানে কি? অপশন এ
পূর্ণ বিপ্লব, অপশন বি অসহযোগ, অপশন সি সকলের উন্নয়ন এবং অপশন ডি অহিংসা। 10-এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ সকলের উন্নয়ন। সর্বদয় মানে হলো সকলের উন্নয়ন। নেক্সট 11 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। দক্ষিণ আফ্রিকার কোন শহরে মহাত্মা গান্ধীকে শ্বেতাঙ্গরা পিটিয়ে ফুটপাত থেকে ফেলে দিয়েছিলেন? অপশন এ কেপটাউন, অপশন বি ডারবান, অপশন সি জোহানেসবার্গ, অপশন ডি প্রিটোরিয়া। 11 সঠিক উত্তর হচ্ছে অপশন সি জোহানেসবার্গ। তাহলে জোহানেসবার্গে মহাত্মা গান্ধীকে শ্বেতাঙ্গরা পিটিয়ে ফুটপাত থেকে ফেলে দিয়েছিলেন। নেক্সট 12 নম্বর প্রশ্ন। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে 1927 সালে ব্রাজেলসে অনুষ্ঠিত নিপীড়িত জাতীয়তাবাদীদের কংগ্রেসে কারা বা কে যোগ দিয়েছিলেন? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি ডক্টর আনসারি এবং অপশন ডি মতিলাল নেহরু। 12 সঠিক উত্তর হচ্ছে অপশন এ জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু কী করেছিলেন? 1927 সালে ব্রাজিলসে অনুষ্ঠিত নিপীড়িত জাতীয়তাবাদীদের কংগ্রেসে জওহরলাল নেহরু যোগদান করেছিলেন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। 13 দাগের প্রশ্ন। গান্ধীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কোনটি? এখানে 4টি শিক্ষার কথা বলা হয়েছে, তার মধ্যে থেকে আমাদের সঠিক উত্তরটা বেছে নিতে হবে। 1 নম্বরে বলা হচ্ছে সত্য, 2 নম্বরে বলা হচ্ছে অহিংসা, 3 নম্বরে বলা হচ্ছে ধর্ম এবং 4 নম্বরে হচ্ছে সত্যাগ্রহ। সঠিক কোডটি নির্বাচন করুন। নিচে 4টি অপশান আছে, তার মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তাহলে 13 সঠিক উত্তর আমরা জানি যে গান্ধীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি শিক্ষা হলো সত্য এবং অহিংসা। তাহলে অর্থাৎ 1 আর 2 অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 14 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। গান্ধীজি নিম্নোক্ত কোনটির কট্টর সমর্থক ছিলেন? কট্টর সমর্থক ছিলেন কিসের? অপশন এ বৃহৎ শিল্প, অপশন বি কুটির শিল্প, অপশন সি ক খ উভয়েরই কট্টর সমর্থক। ক খ মানে অপশন এ এবং অপশন বি, অর্থাৎ বৃহৎ শিল্প এবং কুটির শিল্প উভয়েরই কট্টর সমর্থক ছিলেন, এবং অপশন ডি এগুলোর কোনোটিই নয়। তাহলে 14 সঠিক উত্তর কী হবে? অপশন বি, অর্থাৎ তিনি কুটির শিল্পের কট্টর সমর্থক ছিলেন। ওকে, নেক্সট 15 দাগের প্রশ্ন হচ্ছে ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? অপশন এ লর্ড লিনলিথগো, অপশন বি লর্ড ওয়াভেল, অপশন সি ক্লিমেন্ট অ্যাটলি এবং অপশন ডি লর্ড মাউন্টব্যাটেন। তাহলে 15 সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ লর্ড মাউন্টব্যাটেন ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় ছিলেন। ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। ওকে, মনে রাখবে। নেক্সট 16 দাগের প্রশ্ন হচ্ছে নিচের কোনটির ব্যর্থতার পর স্বরাজ্য পার্টি গঠিত হয়েছিল? আমরা জানি স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠাতা সদস্য কে ছিলেন? মতিলাল নেহরু এবং সি আর দাস, রাইট? তো কোনটির ব্যর্থতার পর? অপশন এ অসহযোগ আন্দোলন, অপশন বি আইন অমান্য আন্দোলন, অপশন সি ভারত ছাড়ো আন্দোলন এবং অপশন ডি চম্পারণ সত্যাগ্রহ। তাহলে আমরা জানি অপশন এ, অর্থাৎ অসহযোগ আন্দোলনের পর এই স্বরাজ পার্টি গঠিত হয়েছিল। চৌরিচৌরা ঘটনার পর যখন গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলেন, তারপরেই কিন্তু মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস স্বরাজ পার্টি গঠন করেছিল। নেক্সট 17 দাগের প্রশ্ন হচ্ছে মাউন্টব্যাটেন পরিকল্পনা গৃহীত হওয়ার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তাহলে মাউন্টব্যাটেন পরিকল্পনা যখন গৃহীত হয়েছিল তখন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি সর্দার প্যাটেল, অপশন সি মৌলানা আজাদ এবং অপশন ডি জে বি কৃপালিনী। তাহলে 17 সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ জে বি কৃপালিনী। তিনি কিন্তু এই জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন যখন মাউন্টব্যাটেন পরিকল্পনা গ্রহণ করা হয়। তাহলে মাউন্টব্যাটেন পরিকল্পনা যখন গঠন করা হয় তখন জে বি কৃপালিনী কিন্তু জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন, মনে রাখবে। নেক্সট 18 দাগের প্রশ্ন হচ্ছে কে এই ধারণাটি গড়ে তুলেছিলেন যে মিনস জাস্টিফাই দ্য এন্ডস? মিনস জাস্টিফাই দ্য এন্ডস এই ধারণাটি গড়ে তুলেছিলেন অপশন এ কৌটিল্য, অপশন বি রাজা রামমোহন রায়, অপশন সি দয়ানন্দ সরস্বতী, অপশন ডি মহাত্মা গান্ধী। তাহলে 18 সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মহাত্মা গান্ধী। তিনি কিন্তু এই মিনস জাস্টিফাই দ্য এন্ডস এই ধারণাটি তুলে ধরেছিলেন। নেক্সট 19 দাগের প্রশ্ন হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন বা প্রভিন্সিয়াল অটোনমি কোন আইনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল? অপশন এ 1935 সালের আইন,
অপশন বি 1919 সালের আইন, অপশন সি 1909 সালের আইন এবং অপশন ডি 1858 সালের আইন। তাহলে 19-এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ। 1935 সালের আইনের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল প্রভিন্সিয়াল অটোনমি বা প্রাদেশিক স্বায়ত্তশাসন। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 20 দাগের প্রশ্ন হচ্ছে, কে প্রত্যেক চোখের জল মুছে দেওয়া, ওয়াইপিং অফ এভরি টিয়ার ফ্রম এভরি আই কে তার চূড়ান্ত লক্ষ্য হিসাবে ঘোষণা করেছিলেন? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি গান্ধীজি, অপশন সি বাল গঙ্গাধর তিলক এবং অপশন ডি সর্দার প্যাটেল। তাহলে 20 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন এ জওহরলাল নেহরু। তিনি বলেছিলেন প্রত্যেক চোখের জল মুছে দেওয়া তার চূড়ান্ত লক্ষ্য, ওয়াইপিং অফ এভরি আই এভরি টিয়ার ফ্রম এভরি আই। নেক্সট 21-এর দাগের প্রশ্ন হচ্ছে, দেখো 21-এর দাগের প্রশ্নটার অপশনগুলো যদি বাংলা ট্রান্সলেশন করি তাহলে তোমাদের পড়তে একটু অসুবিধা হতে পারে, তাই আমি বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটোকেই একসাথে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয়। 21-এর দাগের প্রশ্নে বলা হচ্ছে, ইন এন্ডস অ্যান্ড মিনস রিলেশনশিপ গান্ধীজি বিশ্বাস করতেন। অপশন এতে বলা হচ্ছে মিনস বা মানে প্রান্ত নির্ধারণ করে। অপশনের ইংরেজি ভার্সনের অপশনটা দেখে নাও, মিনস ডিটারমাইন দ্য এন্ড, মানে প্রান্ত নির্ধারণ করে। অপশন বিতে বলা হচ্ছে তারা যদি শেষ পরিবেশন করে মানে ভালো হবে, মিনস বিকাম গুড ইফ দে সার্ভ দ্য এন্ডস। সি এর অপশন বলা হচ্ছে উপায় যাই হোক না কেন শেষ হলো সব কিছু, এন্ড ইজ এভরিথিং নো ম্যাটার হোয়াট আর হাউ দ্য মিনস আর। এবং অপশন ডি হলো শেষ বা এন্ড এবং মানে মিনস হলো জলরোধী বগি, এন্ড অ্যান্ড মিনস আর ওয়াটার টাইট কম্পার্টমেন্টস। তাহলে 21-এর দাগের সঠিক উত্তর হলো অপশন এ, অর্থাৎ মিনস ডিটারমাইন দ্য এন্ড। মিনস ডিটারমাইন দ্য এন্ড বা মানে প্রান্ত নির্ধারণ করে। তাহলে ইন এন্ডস অ্যান্ড মিনস রিলেশনশিপ গান্ধীজি বিশ্বাস করতেন, কি বিশ্বাস করতেন? মানে মিনস ডিটারমাইন দ্য এন্ডস, মানে প্রান্ত নির্ধারণ করে। নেক্সট 22-এর দাগের প্রশ্ন হচ্ছে, কোন সালের শেষের দিকে ভুলাভাই দেশাইয়ের সবচেয়ে স্মরণীয় কৃতিত্ব ছিল লাল কেল্লার বিচারে ভারতীয় ন্যাশনাল আর্মি বা আইএনএ? এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এএনএ করা হয়ে গেছে, এটা হবে আইএনএ, কর্মীদের প্রতিরক্ষা করেন, আইএনএ। তাহলে কোন সালের শেষের দিকে ভুলাভাই দেশাইয়ের সবচেয়ে স্মরণীয় কৃতিত্ব ছিল লাল কেল্লার বিচারে ভারতীয় ন্যাশনাল আর্মি কর্মীদের প্রতিরক্ষা? অপশন এ 1943, অপশন বি 1944, অপশন সি 1945 এবং অপশন ডি 1946। তাহলে 22-এর দাগে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। অপশন সি মানে 1945 সালে ভারতীয় ন্যাশনাল আর্মি কর্মীদের প্রতিরক্ষা কে করেছিল? ভুলাভাই দেশাই। নেক্সট 23-এর দাগের প্রশ্ন হচ্ছে, কোন প্রস্তাবগুলি সম্পর্কে মহাত্মা গান্ধীর মন্তব্য ছিল একটি বিধ্বস্ত ব্যাংকে একটি পোস্ট ডেটেড চেক? কোন কোন প্রস্তাব সম্পর্কে বলেছিল? অপশন এ সাইমন কমিশনের প্রস্তাব, অপশন বি ক্রিপস মিশন, অপশন সি ক্যাবিনেট মিশন এবং অপশন ডি ওয়াভেল পরিকল্পনা। তাহলে 23-এর দাগে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ ক্রিপস মিশন সম্পর্কে মহাত্মা গান্ধী এরকম একটা মন্তব্য করেছিলেন যে একটি বিধ্বস্ত ব্যাংকে একটি পোস্ট ডেটেড চেক। অপশন বি ক্রিপস মিশন হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 24-এর দাগের প্রশ্ন হচ্ছে, 1934 সালে কংগ্রেস সমাজতান্ত্রিক দল কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল? কংগ্রেস সমাজতান্ত্রিক দল কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল? সালটা মনে রাখবে, 1934 সালে কংগ্রেস সমাজতান্ত্রিক দল তৈরি হয়েছিল কার নেতৃত্বে? অপশন এ জওহরলাল নেহরু এবং মহাত্মা গান্ধী, অপশন বি আচার্য নরেন্দ্র দেব এবং জয়প্রকাশ নারায়ণ, অপশন সি সুভাষচন্দ্র বসু এবং পিসি যোশী, অপশন ডি সাইফুদ্দিন কিচলু এবং রাজেন্দ্র প্রসাদ। তাহলে 24-এর দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি আচার্য নরেন্দ্র দেব এবং জয়প্রকাশ নারায়ণ। তাহলে 1934 সালে কংগ্রেস সমাজতান্ত্রিক দল তৈরি করেছিলেন আচার্য নরেন্দ্র দেব এবং জয়প্রকাশ নারায়ণ। নেক্সট 25-এর দাগের প্রশ্ন হচ্ছে, 1930 সালের আইন অমান্য আন্দোলনের মূল বিষয় কী ছিল? অপশন এ ভারতীয়দের জন্য সমান কর্মসংস্থানের সুযোগ, অপশন বি ভগৎ সিংয়ের প্রস্তাবিত মৃত্যুদণ্ড, অপশন সি ব্রিটিশ সরকার কর্তৃক লবণের একচেটিয়া অধিকার এবং অপশন ডি সম্পূর্ণ স্বাধীনতা। তাহলে 25-এর সঠিক উত্তর হচ্ছে অপশন
ডি সম্পূর্ণ স্বাধীনতা। সম্পূর্ণ স্বাধীনতা আইন অমান্য আন্দোলনের মূল বিষয় ছিল। নেক্সট 26 দাগের প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিতদের মধ্যে কারা স্বরাজ পার্টির সদস্য ছিল? এই প্রশ্নটা আমরা একবার পেয়েছি যে স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা সদস্য কারা ছিল? মতিলাল নেহেরু এবং CR দাস, রাইট? তো এখানে দেখো স্বরাজ পার্টির সদস্য কে ছিলেন? 1 নম্বরে বলা হচ্ছে মতিলাল নেহেরু, 2 নম্বরে বলা হচ্ছে সর্দার প্যাটেল, 3 নম্বরে বলা হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। এই তিনজনের মধ্যে কে কে স্বরাজ পার্টির সদস্য ছিলেন? অপশন এ শুধুমাত্র 1, অপশন বি 1 এবং 2, অপশন সি 2 এবং 3, অপশন ডি 1, 2, 3 তিনজনেই। তাহলে 26 দাগের সঠিক উত্তর কি হবে? অপশন এ শুধুমাত্র মতিলাল নেহেরু স্বরাজ পার্টির সদস্য ছিলেন এই তিনজনের মধ্যে। নেক্সট 27 দাগের প্রশ্ন হচ্ছে, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটির লেখক কে ছিলেন? অপশন এ অরবিন্দ ঘোষ, অপশন বি বাল গঙ্গাধর তিলক, অপশন সি MK গান্ধী, অপশন ডি বিনোবা ভাবে। 27 সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ MK গান্ধী। তিনি কিন্তু মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটির লেখক ছিলেন, মোহনদাস করমচাঁদ গান্ধী। নেক্সট 28 দাগের প্রশ্ন হচ্ছে, গান্ধীজির বিদেশি পণ্য বর্জন আন্দোলনের লক্ষ্য কী ছিল? বিদেশি পণ্য বর্জন আন্দোলনের লক্ষ্য ছিল অপশন এ কল্যাণ রাষ্ট্রের প্রচার, অপশন বি ব্রিটিশ বিরোধী মনোভাব তৈরি, অপশন সি কুটির শিল্পের প্রচার এবং অপশন ডি পূর্ণ স্বাধীনতা। তাহলে 28 সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ কুটির শিল্পের প্রচার। বিদেশি পণ্য বর্জনের মাধ্যমে কুটির শিল্প, নিজেদের দেশে কুটির শিল্পের প্রচার করাই ছিল তার প্রধান লক্ষ্য। নেক্সট 29 দাগের প্রশ্ন হচ্ছে, চৌরি চৌরা ঘটনার পর গান্ধীজি কোন আন্দোলন স্থগিত করেন? অপশন এ আইন অমান্য আন্দোলন, অপশন বি খিলাফত আন্দোলন, অপশন সি অসহযোগ আন্দোলন এবং অপশন ডি ভারত ছাড়ো আন্দোলন। তাহলে 29 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন সি অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন তিনি প্রত্যাহার করেছিলেন চৌরি চৌরা ঘটনার পর। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 30 দাগের প্রশ্ন হচ্ছে, ভারত ডমিনিয়ন স্ট্যাটাস বা ডমিনিয়ন স্টেট কবে অর্জন করেন? অপশন এ 15 জানুয়ারি 1947 সালে, অপশন বি 15 আগস্ট 1947 সালে, অপশন সি 15 আগস্ট 1950 সালে, অপশন ডি 15 অক্টোবর 1947 সালে। তাহলে 30 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ 15 আগস্ট 1947 সালে গান্ধীজি ডমিনিয়ন স্টেট বা ডমিনিয়ন স্ট্যাটাস অর্জন করেন। নেক্সট 31 দাগের প্রশ্ন হচ্ছে, গান্ধীজিকে অর্ধ উলঙ্গ ভিক্ষুক কে বলেছিলেন? অর্ধ উলঙ্গ ভিক্ষুক কে বলেছিলেন গান্ধীজিকে? অপশন এ মাউন্ট ব্যাটেন, অপশন বি হেস্টিংস, অপশন সি উইনস্টন চার্চিল এবং অপশন ডি জিন্নাহ। 31 সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ উইনস্টন চার্চিল তিনি গান্ধীজিকে অর্ধ উলঙ্গ ভিক্ষুক বলেছিলেন। উইনস্টন চার্চিল মনে রাখবে। নেক্সট ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রসঙ্গে নিম্নলিখিত ঘটনাগুলি বিবেচনা করো। 4টি ঘটনার কথা দেওয়া আছে এবং কোন ঘটনাটি আগে ঘটেছে কোন ঘটনাটি পরে ঘটেছে সেটা আমাদের নির্ধারণ করতে হবে অপশন থেকে। তাহলে 4টি ঘটনা কী কী? প্রথম গোলটেবিল বৈঠক। দেখো প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল 1930 সালে, রাইট? সাইমন কমিশন হয়েছিল কবে? 1927 সালে। তারপরে রয়েছে গান্ধী আরউইন চুক্তি, এটা হয়েছিল 1931 সালে এবং পুনা চুক্তি হয়েছিল 1932 সালে। তাহলে অপশন আমরা যদি দেখি তাহলে সবার আগে ঘটেছিল 3 নম্বরটা আগে আসবে। তাহলে এখানে 3 নম্বর কোনটা আছে আগে? অপশন বি এবং অপশন ডি দুটোর মধ্যে কনফিউশন। তারপরে আমরা দেখব 1930 মানে একেরটা, তাহলে 3-এর পরে 1 আছে, এটাতেও আছে, এটাতেও আছে। তারপরে দেখব 4-এরটা গান্ধী আরউইন চুক্তি 1931 সালে 4 আছে এবং তারপরে হচ্ছে পুনা চুক্তি। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ওকে, প্রথমে হয়েছিল সাইমন কমিশন, তারপরে গোলটেবিল বৈঠক, তারপরে গান্ধী আরউইন চুক্তি, তারপরে পুনা চুক্তি। নেক্সট 33 দাগের প্রশ্ন হচ্ছে, একটা অ্যাজারশন দেওয়া আছে বা দাবি দেওয়া আছে আর একটা কারণ দেওয়া আছে, মানে একটা কিছু ব্যাখ্যা দেওয়া আছে এবং তার কারণ হিসাবে এটা দেওয়া আছে। আমাকে নির্ধারণ করতে হবে যে ব্যাখ্যাটা দেওয়া আছে তার ব্যাখ্যার হিসাবে যে কারণটা দেওয়া আছে সেটা সঠিক কিনা। তো দাবিতে বলা হচ্ছে যে ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় কংগ্রেস ওয়ার্কিং কমিটি বারদলিতে তাদের সভায় অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেয়। তাহলে অসহযোগ আন্দোলন কোথায় প্রত্যাহার করে নেওয়া হয়েছিল? এই ব্যাখ্যাতে বলা হচ্ছে যে
কংগ্রেস ওয়ার্কিং কমিটি বারদৌলিতে তাদের যে সভা ছিল সেই সভাতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেয়। তার কারণ হিসাবে কি বলছে, 1922 সালে চৌরি চৌরায় জনতা দ্বারা সহিংসতা সংগঠিত হয়েছিল। তাহলে আমরা জানি 1922 সালে চৌরি চৌরায় জনতা দ্বারা একটা ভায়োলেন্স তৈরি হয়েছিল, এটা আমরা জানি। এবার এর কারণ হিসাবে অসহযোগ আন্দোলনও প্রত্যাহার করে নেওয়া হয়েছিল এবং বারদৌলি থেকে সেটা প্রত্যাহার করা হয়েছিল। তাহলে সঠিক উত্তর কী হবে? তাহলে 33 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অর্থাৎ এ এবং আর উভয়ই সত্য এবং আর অর্থাৎ যে রিজনটা দেওয়া আছে সেটা এ বা অ্যাজারশনের সঠিক ব্যাখ্যা। নেক্সট 34 দাগের প্রশ্ন হচ্ছে ভারতের স্বাধীনতার চূড়ান্ত ব্যবস্থাপনা গ্রহণ করে কে গ্রহণ করেছিল? ভারতের স্বাধীনতার চূড়ান্ত ব্যবস্থাপনা গ্রহণ করেছিল ক্যাবিনেট মিশন, সাইমন কমিশন, সি হচ্ছে গান্ধী আরউইন চুক্তি দ্বারা এবং ডি হচ্ছে ক্রিস মিশন। তাহলে 34 সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ ক্যাবিনেট মিশন ভারতের স্বাধীনতার চূড়ান্ত ব্যবস্থাপনা গ্রহণ করেছিল। আর ক্যাবিনেট মিশন কবে ভারতে এসেছিল? ক্যাবিনেট মিশন এসেছিল 1946 সালে ভারত এসেছিল। ঠিক আছে, 24শে মার্চ। তো 24শে মার্চ 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল এবং তারাই ভারতের স্বাধীনতার চূড়ান্ত ব্যবস্থাপনা গ্রহণ করেছিল। নেক্সট 35 দাগের প্রশ্ন হচ্ছে তালিকা একের সাথে তালিকা 2-এর মিলাতে হবে এবং তালিকার নিচে প্রদত্ত কোডগুলি ব্যবহার করে সঠিক উত্তরটি আমাদের নির্বাচন করতে হবে। একটা লিস্ট ঘটনার লিস্ট দেওয়া আছে আর একটা সালের লিস্ট দেওয়া আছে। ঘটনাগুলো যদি আমরা দেখি 4টি ঘটনা এবং 4টি সাল দেওয়া আছে, আমাদের এখানে চুজ করে নিতে হবে কোনটার সাথে কোনটা মিলছে। এতে দেওয়া আছে খিলাফত মুভমেন্ট, বিতে দেওয়া আছে চৌরি চৌরা ইনসিডেন্ট, সিতে দেওয়া আছে চম্পারণ মুভমেন্ট এবং ডিতে দেওয়া আছে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স। তাহলে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স আমরা যদি দেখি 1930 সাল, অর্থাৎ ডি এর সঙ্গে 1 যাচ্ছে, তাহলে ডি এর সঙ্গে 1 দুটো যাচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি চৌরি চৌরা ইনসিডেন্ট হচ্ছিল 1922 সালে, অর্থাৎ বি এর সঙ্গে 4, তাহলে বি এর সঙ্গে 4 একটা যাচ্ছে, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 35 অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তাহলে অপশন ডি, অর্থাৎ এ এর সঙ্গে যাবে 3, মানে খিলাফত মুভমেন্ট হয়েছিল 1920 সালে 3। তারপরে দেখছি বি এর সঙ্গে যাবে 4, বি এর সঙ্গে মানে চৌরি চৌরা ইনসিডেন্ট হয়েছিল 1922 সালে। সি এর সঙ্গে যাবে 2, অর্থাৎ চম্পারণ মুভমেন্ট হবে 1917 সালে এবং ডি এর সঙ্গে যাবে 1, অর্থাৎ ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল 1930 সালে। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। নেক্সট 36 দাগের প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন, এটা হচ্ছে অ্যাজারশন বা দাবি। তার কারণ হিসাবে বলা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড রবীন্দ্রনাথ ঠাকুরের হৃদয়ে গভীর বেদনা জাগিয়েছিল এবং এটি তাকে নাইটহুড ত্যাগ করতে প্ররোচিত করেছিল। তাহলে আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন এবং এর কারণ হিসেবে এটাও জানি যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড রবীন্দ্রনাথ ঠাকুরের হৃদয়ে গভীর বেদনা জাগিয়েছিল, এই কারণেই তিনি নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন। তাহলে অপশন এ, অর্থাৎ এ এবং আর অ্যাজারশন মানে দাবি এবং আর হচ্ছে রিজন, দুটোই সত্য এবং যে রিজনটা দেওয়া আছে সেটা অ্যাজারশন বা দাবির সঠিক ব্যাখ্যা। নেক্সট 37 দাগের প্রশ্ন দেখব জওহরলাল নেহরু নিম্নলিখিত কোন সংবাদপত্রের সাথে যুক্ত ছিলেন? অপশন এ দ্য লিডার, অপশন বি অমৃত বাজার পত্রিকা, অপশন সি দ্য ট্রিবিউন এবং অপশন ডি ন্যাশনাল হেরাল্ড। 37 সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ন্যাশনাল হেরাল্ড। তাহলে জওহরলাল নেহরু এই সংবাদপত্রে ন্যাশনাল হেরাল্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তোমাদের যদি কারো কোনো ডাউট থাকে যে প্রশ্নগুলো সঠিক নিয়েছে কিনা, তাহলে তোমরা লুসেন্টের অবজেক্টিভ জিকে বইয়ের হিস্ট্রি পার্টের দ্য গান্ধিয়ান এরাতে চলে যাবে এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা খুঁজে পেয়ে যাবে এবং প্রশ্ন নাম্বার অনুযায়ী সমস্ত প্রশ্ন সঠিক দেওয়া আছে। নেক্সট 38 দাগের প্রশ্ন হচ্ছে জাতিসংঘ কর্তৃক নিম্নলিখিত কোন দিনটিকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে? অপশন এ 15 আগস্ট, অপশন বি 2 অক্টোবর, অপশন সি 12 নভেম্বর, অপশন ডি 26 অক্টোবর এবং অপশন ই 30 জানুয়ারি। তাহলে আন্তর্জাতিক অহিংসা দিবস আমরা জানি গান্ধীজির জন্মদিনের দিন, অর্থাৎ 2 অক্টোবরের দিনটিতে পালন করা হয়। ওকে, তাহলে 38 সঠিক উত্তর হচ্ছে অপশন বি। নেক্সট 39 দাগের প্রশ্ন হচ্ছে প্রাদেশিক সরকারের দ্বৈত শাসন বা ডায়ার্কি প্রতিষ্ঠিত হয়েছিল কবে? আমরা একটা দেখেছিলাম প্রভিন্সিয়াল অটোনমি বা প্রাদেশিক স্বায়ত্তশাসন হয়েছিল 1935 সালের আইনে। তাহলে সেম অ্যাজ ইট ইজ প্রাদেশিক সরকারের দ্বৈত শাসন বা ডায়ার্কি প্রতিষ্ঠিত হয়েছিল কবে?
অপশন এ 1892 সালের আইন, অপশন বি 1909 সালের আইন, অপশন সি 1919 সালের আইন এবং অপশন ডি 1935 সালের আইন। 39 সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1919 সালের আইনে ডায়ারকি বা দ্বৈত শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট 40 দাগের প্রশ্ন হচ্ছে, ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় নিম্নলিখিত কোনটি প্রথম অল ইন্ডিয়া হরতালের দিকে পরিচালিত করেছিল, মানে কোন ঘটনাটা অল ইন্ডিয়া হরতালের দিকে পরিচালিত করেছিল? অপশন এ রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ, অপশন বি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ, অপশন সি মহাত্মা গান্ধীর আদালতে বিচার। কেন আদালতে বিচার হয়েছিল মহাত্মা গান্ধীর? কারণ তার বিরুদ্ধে তার পত্রিকা ইয়ং ইন্ডিয়াতে নিবন্ধের মাধ্যমে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসন্তোষ ছড়ানোর অভিযোগ আনা হয়েছিল, তাই ইংরেজরা তাকে আদালতে বিচারের জন্য পাঠিয়েছিল। এবং অপশন ডি সাইমন কমিশনের আগমন। তাহলে 40 দাগে সঠিক উত্তর কী হবে? 40 সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ করায় একটা অল ইন্ডিয়া হরতাল তৈরি হয়েছিল। নেক্সট 41 দাগের প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন তারিখে জওহরলাল নেহরু মধ্যরাত হওয়ার সাথে সাথে রবি নদীর তীরে ত্রিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন? অপশন এ 31 ডিসেম্বর 1929 সালে, অপশন বি 26 জানুয়ারি 1930 সালে, অপশন সি 31 ডিসেম্বর 1931 সালে এবং অপশন ডি 26 জানুয়ারি 1933 সালে। 41 সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ 31 ডিসেম্বর 1929 সালে জওহরলাল নেহরু মধ্যরাত হওয়ার সাথে সাথে রবি নদীর তীরে ত্রিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। কত সালে? 31 ডিসেম্বর 1929 সালে, 1929 সালের শেষ দিনে। নেক্সট 42 দাগের প্রশ্ন হচ্ছে, বিখ্যাত আইএনএ বিচার দিল্লি লালকেলায় অনুষ্ঠিত হয়েছিল। কবে অনুষ্ঠিত হয়েছিল? অ্যাকচুয়ালি আইএনএর বিচার লালকেলায় অনুষ্ঠিত হয়েছিল 1945 সালের শেষের দিকে, মানে নভেম্বর ডিসেম্বরে শুরু হয়েছিল এবং 1946 সালের মাঝামাঝি সময় পর্যন্ত চলেছিল। তাহলে এখানে 1945 এবং 1946 দুটো অপশনই আছে, তাহলে আমরা এর সঠিক উত্তর হিসেবে কী বেছে নেব? তাহলে 42 সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ 1946 সালটাকে আমরা ধরে নেব, কারণ 1946 সালে বেশি দিন ধরে চলেছিল এই বিচারটা, তার জন্য 1946টা হচ্ছে সঠিক উত্তর। দুটো যদি অপশানে থাকে, কোনো অপশানে যদি 1945 থাকলো, 1946 থাকলো না, তাহলে 1945 সঠিক উত্তর। যদি দুটোই থাকে তাহলে আমরা 1946টাকে সঠিক উত্তর হিসেবে বেছে নেব। নেক্সট 43 দাগের প্রশ্ন হচ্ছে, 1946 সালে লালকেল্লার বিচারে ভারতীয় জাতীয় সেনাবাহিনীর পক্ষে মামলার যুক্তি উপস্থাপনের জন্য নিম্নলিখিতদের মধ্যে কে আইনজীবীদের দলের নেতৃত্ব দিয়েছিলেন? তাহলে যে ভারতীয় জাতীয় যে সেনাবাহিনী ছিল আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তাদের যে আইনজীবী ছিল সে আইনজীবীদের কে নেতৃত্ব দিয়েছিল? অপশন এ ভুলাভাই দেশাই, অপশন বি কৈলাসনাথ কাটজু, অপশন সি তেজ বাহাদুর সাপ্রু, অপশন ডি জওহরলাল নেহরু। আশা করি এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা জানো, অলরেডি এটা একবার ডিসকাস করা হয়ে গেছে। তাহলে 43 সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভুলাভাই দেশাই। ওকে, তিনি ভারতীয় জাতীয় সেনাবাহিনীর পক্ষে আইনজীবীদের দলে নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট 44 দাগের প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন আন্দোলনের সময় মহাত্মা গান্ধী লিখেছিলেন, ব্যক্তিগতভাবে আমি দাসত্বে এতটাই বিরক্ত যে আমি নৈরাজ্যের উত্থান গ্রহণ করতেও প্রস্তুত? কোন আন্দোলনের সময় মহাত্মা গান্ধী এটা লিখেছিলেন? অপশন এ হোম রুল আন্দোলন, অপশন বি অসহযোগ আন্দোলন, অপশন সি আইন অমান্য আন্দোলন এবং অপশন ডি ভারত ছাড়ো আন্দোলন। 44 সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি কিন্তু এটা বলেছিলেন। নেক্সট 45 দাগের প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। নিচে 4টি বিবৃতি দেওয়া আছে, এই বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক হবে সেটা আমাদের চুজ করতে হবে অপশন থেকে। 4টে বিবৃতি আমরা প্রথমে পড়ে নিই। 1929 সালে কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতা প্রস্তাব গৃহীত করে। তাহলে বলছে 1929 সালে কংগ্রেসের যে লাহোর অধিবেশন হয়েছিল সেখানে সম্পূর্ণ স্বাধীনতা বা পূর্ণ স্বরাজ বিষয়টি গ্রহণ করা হয়েছিল। 2 নম্বরে বলা হচ্ছে 1931 সালে কংগ্রেসের করাচি অধিবেশন মৌলিক অধিকার সংক্রান্ত প্রস্তাব পাশ করে। মৌলিক অধিকার সংক্রান্ত প্রস্তাব কোথায় পাশ করে? 1931 সালের করাচি অধিবেশনে। 1936 সালে লখনৌ
কংগ্রেস অধিবেশন সুভাষচন্দ্র বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়? 1936 সালে যে লখনৌতে যে কংগ্রেসের অধিবেশন হয়েছিল সেটা সুভাষচন্দ্র বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এবং 4 নম্বরে বলা হচ্ছে 1942 সালের আগস্টে কংগ্রেসের পার্টির প্রস্তাব করো অথবা মরো স্লোগান গ্রহণ করে। তাহলে এই বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? তাহলে 45 সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ 1, 2 এবং 4 হচ্ছে সঠিক উত্তর। তাহলে একে কি বলা হচ্ছে? একে বলা হচ্ছে যে 1929 সালের কংগ্রেসের লাহোর অধিবেশন পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতায় বিষয়টি গ্রহণ করে। 2 নম্বর বলা হচ্ছে 1931 সালে কংগ্রেসের করাচি অধিবেশন কি করে? মৌলিক অধিকার সংক্রান্ত প্রস্তাব পাশ করে। এবং 4 নম্বরে বলা হচ্ছে 1942 সালের আগস্টে কংগ্রেস পার্টির প্রস্তাব করো অথবা মরো স্লোগান গ্রহণ করে। তাহলে এই 1, 2 এবং 4 হচ্ছে সঠিক। নেক্সট 46 দাগের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত ঘটনাগুলি বিবেচনা করো। স্বদেশী আন্দোলন, গুরুদার গুরুকাবাগ আন্দোলন, 3 নম্বর বলা হচ্ছে চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণ এবং 4 নম্বরে বলা হচ্ছে গুরু ভাইউর মন্দির সত্যাগ্রহ। তাহলে এই ঘটনাগুলির সঠিক কালানুক্রমিক ক্রম হলো, তাহলে এই ঘটনাগুলো কোনটা আগে ঘটেছে কোনটা পরে ঘটেছে সেটা একটা আমাদের ক্রম অনুযায়ী সাজাতে হবে। তো 46 সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ 1, 2, 3, 4 যেমন আছে স্বদেশী আন্দোলন, গুরুদার গুরুকাবাগ আন্দোলন, চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণ এবং গুরু ভাইউর মন্দির সত্যাগ্রহ, এই 4টি ঘটনা পরপর ক্রম অনুযায়ী সাজানো আছে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 47 দাগের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিতদের মধ্যে কে কাকুরি ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিলেন? তাহলে কাকুরি ষড়যন্ত্র মামলার সাথে কে যুক্ত ছিলেন? অপশন এ আবুল কালাম আজাদ, অপশন বি শাহনওয়াজ খান, অপশন সি খান আব্দুল গফ্ফর খান এবং অপশন ডি আশফাকুল্লাহ। 47 সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আশফাকুল্লাহ কাকুরি ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত ছিল। এগুলো মনে রাখবে, এগুলো পরীক্ষায় এসে থাকে। তাহলে আশফাকুল্লাহ খান কাকুরি ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট 48 দাগের প্রশ্ন হচ্ছে, আর এটা মনে রাখবে কীভাবে, যদি ক খ যদি আমরা পড়ি তাহলে ক খ পড়লে তাহলে ক যে লেটারটা আছে সেটা প্রথমে আসে, তাই তো? তেমনি আবার অ আ যদি পড়ি তাহলে অ বা আ প্রথমে আসে, তাই তো? আশফাকুল্লাহ, তাহলে কাকুরি ষড়যন্ত্র মামলার সঙ্গে কে যুক্ত? আশফাকুল্লাহ যুক্ত। নেক্সট 48 দাগের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিতদের মধ্যে কে এ নেশন ইন দ্য মেকিং বইটি লিখেছিলেন? এ নেশন ইন দ্য মেকিং বইটি লিখেছিলেন অপশন এ দীনবন্ধু মিত্র, অপশন বি বাল গঙ্গাধর তিলক, অপশন সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং অপশন ডি সুভাষচন্দ্র বসু। তাহলে 48 সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ সুরেন্দ্রনাথ ব্যানার্জি এ নেশন ইন দ্য মেকিং বইটি লিখেছিলেন। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 49 দাগের প্রশ্ন হচ্ছে দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন কে? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি রাজেন্দ্র প্রসাদ, অপশন সি মোহনদাস করমচাঁদ গান্ধী এবং অপশন ডি বল্লভভাই প্যাটেল। তাহলে 49 সঠিক উত্তর হচ্ছে অপশন সি মোহনদাস করমচাঁদ গান্ধী, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন এবং মোহনদাস করমচাঁদ গান্ধী একমাত্র ওই দ্বিতীয় গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন। ওকে, তাহলে 49 সঠিক উত্তর হচ্ছে অপশন সি। নেক্সট 50 দাগের প্রশ্ন হচ্ছে এখানে দাবি মানে ব্যাখ্যা এবং অ্যাজারশন তার কারণ দেওয়া আছে। তাহলে দাবি বা অ্যাজারশনে বলা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস সাইমন কমিশনের বিরোধিতা করেছিল এবং এর সহযোগিতা করেনি। এর কারণ হিসেবে বলা হচ্ছে সাইমন কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না। আর সাইমন কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না এটা সঠিক কথা, কারণ ওটা শ্বেতাঙ্গরা ছিল সম্পূর্ণভাবে। তাহলে এর সঠিক উত্তর কী হবে? 50 সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ এ এবং আর মানে যে দাবি করা হচ্ছে সে দাবিটাও সঠিক, এর যে কারণ দেওয়া আছে সেই কারণটাও সঠিক এবং যে কারণটা দেওয়া আছে সেই কারণটা সেই দাবির বা এই যে দাবিটা দেওয়া আছে তার সঠিক ব্যাখ্যা। নেক্সট 51 দাগের প্রশ্ন হচ্ছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। তাহলে 3টে বিবৃতি দেওয়া আছে, সেই বিবৃতিগুলো স্বাধীনতা আন্দোলনের বা স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গে কতটা যুক্তিযুক্ত। বলা হচ্ছে 1 নম্বরে বলা হচ্ছে সি.আর. দাস এবং মতিলাল নেহরু কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি গঠন করেন। 2 নম্বর বলা হচ্ছে 1919 সালে গান্ধীজি খিলাফত সম্মেলনের সভাপতি নির্বাচিত হন এবং 3 নম্বর বলা হচ্ছে 1934 সালে সরকার কর্তৃক ভারতের কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ করা হয়েছিল। তাহলে এই কারণে সঠিক উত্তর হচ্ছে
অপশন ডি অর্থাৎ 1, 2 এবং 3 এই তিনটি ব্যাখ্যাই বা তিনটি বিবৃতি সঠিক। সি.আর. দাস এবং মতিলাল নেহরু তারা কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি গঠন করেছিল। 1919 সালে গান্ধীজি খিলাফত সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন, কারণ তিনি চেয়েছিলেন হিন্দু এবং মুসলিমদের একত্রিত হওয়ার এটা একটা মক্ষম সুযোগ। তাই তিনি খিলাফত আন্দোলনের মানে সমর্থন করেছিলেন এবং সেখানে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এবং 3 নম্বরে বলা হচ্ছে 1934 সালে সরকার কর্তৃক ভারতের 1934 সালে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ করা হয়েছিল। ঠিক আছে। নেক্সট 52 দাগের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত ঘটনাগুলি বিবেচনা করুন। 1 নম্বরে বলা হচ্ছে গান্ধী আরোইন চুক্তি, 2 নম্বরে বলা হচ্ছে প্রথম গোলটেবিল বৈঠক, 3 নম্বরে সাইমন কমিশন এবং 4 নম্বরে পুনা চুক্তি। এগুলো আমরা আগেই দেখেছি। সাইমন কমিশন 1927, পুনা চুক্তি আমরা দেখেছি 1932, প্রথম গোলটেবিল বৈঠক 1930 এবং গান্ধী আরোইন চুক্তি 1931। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার ক্লিয়ার করে দিতে পারবো কোনটা আগে ঘটেছে কোনটা পরে। তাহলে 3 নম্বরটা আগে ঘটেছে, তাহলে অপশন সিতে 3 নম্বর প্রথমেই আছে, তাই অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপরে 2 নম্বরটা হচ্ছে প্রথম গোলটেবিল বৈঠক 1930 সালে, ঠিক। তারপরে 1 নম্বরটা 1931 এবং 4 নম্বরটা 1932। নেক্সট 53 দাগের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন জোড়াটি সঠিকভাবে মিলছে না। অপশন এতে বলা হচ্ছে পূর্ণ স্বরাজ প্রস্তাব 1929 সালে। আমরা একটু আগে একটা প্রশ্ন পড়লাম, সেখানে পূর্ণ স্বরাজ ব্যাপারটা তোলা হয়েছিল। তাহলে পূর্ণ স্বরাজ ব্যাপারটা কোথায় তোলা হয়েছিল আমরা দেখে নেব যে 1929 সালে 45 থেকে প্রশ্ন যদি দেখো 1929 সালে কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতা এই প্রস্তাবটা গৃহীত হয়েছিল। তাহলে 1929 সালে কংগ্রেসের লাহোর অধিবেশনে এই পূর্ণ স্বরাজ প্রস্তাবটা উপস্থাপন করা হয়েছিল বা গৃহীত হয়েছিল। তো আমরা 53 নম্বর প্রশ্নেই সেটার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি, বলছে পূর্ণ স্বরাজ প্রস্তাব 1929 সাল, তাহলে এটা তো সঠিকভাবে মিলছে। ঠিক আছে। তারপরে হচ্ছে বিতে বলা হচ্ছে সর্দার ভগৎ সিং শহীদ হয়েছিল 1931 সালে। তারপরে সি নম্বরে বলা হচ্ছে কংগ্রেস সমাজতান্ত্রিক দল গঠন হয়েছিল 1938 সালে এবং ডিতে বলা হচ্ছে সিমলা সম্মেলন হয়েছিল 1945 সালে। তাহলে 53 সঠিক উত্তর কী হবে? 53 সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ কংগ্রেস সমাজতান্ত্রিক দল 1938 সালে গঠিত হয়েছিল। এটা ভুল কথা, এটা সঠিকভাবে মিলছে না। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 54 দাগের প্রশ্ন হচ্ছে মহাত্মা গান্ধী নিম্নলিখিত কাকে তার রাজনৈতিক গুরু বলে মনে করতেন। অপশন এ দাদাভাই নৌরোজি, অপশন বি বালগঙ্গাধর তিলক, অপশন সি ফিরোজ শাহ মেহতা এবং অপশন ডি গোপালকৃষ্ণ গোখলে। তাহলে 54 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি গোপালকৃষ্ণ গোখলে বা জি.কে. গোখলেকে গান্ধীজি তার গুরু বলে মনে করতেন। জি.কে. গোখলে। মোহনদাস করমচাঁদ গান্ধী, তাহলে দুজনেরই লাস্ট দুটো লেটার সেম মিলে যাচ্ছে। একটা হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে, একটা হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। তাহলে লাস্টে কেজি দুজনেরই আছে। তাহলে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে। নেক্সট 55 দাগের প্রশ্ন হচ্ছে প্রদত্ত ঘটনার নিম্নলিখিত কালানুক্রমিক ক্রমগুলির মধ্যে কোনটি সঠিক। দেখো প্রত্যেকটা অপশানে 3টি করে ঘটনা দেওয়া আছে এবং সব ঘটনাগুলো সেম। আইন অমান্য আন্দোলন, ক্রিপস মিশন এবং ক্যাবিনেট মিশন পরিকল্পনা। এর মধ্যে কোনটা কখন হয়েছিল সেটা আমরা যদি জেনে নিই তাহলে ক্রম অনুযায়ী সাজাতে আমাদের সুবিধা হবে। যেমন আইন অমান্য আন্দোলন হয়েছিল 1930 সাল নাগাদ, ক্রিপস মিশন হয়েছিল 1942 সাল নাগাদ এবং ক্যাবিনেট মিশন হয়েছিল 1946 সাল নাগাদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি আইন অমান্য আন্দোলন প্রথমে আছে 1930, ক্রিপস মিশন 1942, ক্যাবিনেট মিশন 1946। তাহলে অপশন এই হচ্ছে সঠিক উত্তর। তাহলে 55 সঠিক উত্তর হচ্ছে অপশন এ। নেক্সট 56 দাগের প্রশ্ন হচ্ছে মহাত্মা গান্ধী নিম্নলিখিত কোন আন্দোলনের জন্য করো অথবা মরো স্লোগান দিয়েছিলেন। অপশন এ খেদা সত্যাগ্রহ, অপশন বি অসহযোগ আন্দোলন, অপশন সি আইন অমান্য আন্দোলন এবং অপশন ডি ভারত ছাড়ো আন্দোলন। তাহলে 56 সঠিক উত্তর কী হবে? 56 সঠিক উত্তর হবে অপশন ডি ভারত ছাড়ো আন্দোলন। এই সময় কিন্তু গান্ধীজি করো অথবা মরো এই স্লোগানটি দিয়েছিলেন। নেক্সট 57 দাগের প্রশ্ন হচ্ছে মহাত্মা গান্ধী প্রথম কৃষক আন্দোলন কোথা থেকে শুরু করেছিলেন। অপশন এ বারদৌলি, অপশন বি ডান্ডি, অপশন সি চম্পারণ এবং অপশন ডি ওয়ার্ধা। তাহলে চম্পারণ হচ্ছে সঠিক উত্তর। অপশন সি 57 দাগের অপশন সি চম্পারণ সঠিক উত্তর, যেখানে প্রথম কৃষক আন্দোলন শুরু হয়েছিল। নেক্সট 58 দাগের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিতদের মধ্যে কে স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন।
এখানে অপশন দেখার দরকার নেই, অপশনে আমরা মতিলাল নেহরু বা সি আর দাস থাকলেই আমরা সেটা টিক চিহ্ন দিয়ে দেবো। অপশন সি, সি আর দাস হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 59 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত জাতীয় নেতাদের মধ্যে কে 1945 সালে ভারতীয় জাতীয় সেনাবাহিনীর সৈন্যদের বিচারের মামলায় পক্ষপাতী হননি? তাহলে নিচের চারজন দেওয়া আছে, চারজনের নাম দেওয়া আছে, বিচারপতির আইনজীবীর নাম দেওয়া আছে, তাদের মধ্যে কে পক্ষপাতী হননি যে ভারতীয় জাতীয় সেনাবাহিনী তাই তাদের পক্ষপাতী হব সেটা হননি? তাহলে ভোলাভাই দেশাইয়ের নাম আমরা আগেই পড়েছি, তিনি কিন্তু ভারতীয় জাতীয় সেনাবাহিনীর যে আইনজীবীদের দল ছিল তার নেতৃত্ব দিয়েছিল। সেইটা ভেবে অপশন বিটাকে আবার সঠিক উত্তর ভেবে নিও না। এখানে বলছি কে বিচারের মামলায় পক্ষপাতী হননি। তাহলে 59 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রাজা গোপালাচারী। এটা হচ্ছে সঠিক উত্তর। তিনি ভারতীয় জাতীয় সেনাবাহিনীর সৈন্যদের বিচারের মামলায় পক্ষপাতী হননি। নেক্সট 60 দাগের প্রশ্ন হচ্ছে, স্বাধীনতা সংগ্রামের সময় অরুণা আসফ আলী নিম্নোক্ত কোন আন্দোলনের সংগঠক ছিলেন? অপশন এ বারদৌলি সত্যাগ্রহ, অপশন ভারত ছাড়ো আন্দোলন, অপশন সি আইন অমান্য আন্দোলন এবং অপশন ডি খেলাফত আন্দোলন। 60 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের সময় অরুণা আসফ আলী এই আন্দোলনের নেতৃত্ব বা সংগঠক ছিলেন। নেক্সট 61 দাগের প্রশ্ন হচ্ছে, আইন অমান্য আন্দোলন শুরুর সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ লর্ড চেমসফোর্ড, অপশন বি লর্ড রিডিং, অপশন সি লর্ড আরউইন, অপশন ডি লর্ড ওয়াবেল। তাহলে 61 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন সি লর্ড আরউইন। আইন অমান্য আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড আরউইন। লর্ড আরউইন আইন অমান্য আন্দোলনের সময় গভর্নর জেনারেল ছিলেন। তাহলে 61 অপশন সি। দেখো, আইন অমান্য আন্দোলন আদি শুরু হচ্ছে, তেমনি আরউইন আদি শুরু হচ্ছে, এটা মনে রাখবে। ওকে, নেক্সট এর আগে আমরা আরেকটা পড়েছিলাম, কাকুরি ষড়যন্ত্র মামলা ক দিয়ে শুরু হচ্ছে, তাহলে ক খ গ এর প্রথম অ্যালফাবেট হচ্ছে ক, তেমনি কে যুক্ত ছিল? আসফাকুল্লাহ যুক্ত ছিল। ঠিক আছে, নেক্সট 62 দাগের প্রশ্ন হচ্ছে, ডান্ডি মার্চ থেকে নিম্নলিখিত কোন আন্দোলন শুরু হয়েছিল? ডান্ডি মার্চ থেকে কোন আন্দোলন শুরু হয়েছিল? অপশন এ স্বদেশী আন্দোলন, অপশন বি ভারত ছাড়ো আন্দোলন, অপশন সি আইন অমান্য আন্দোলন, অপশন ডি অসহযোগ আন্দোলন। আমরা জানি ডান্ডি মার্চ থেকে শুরু হয়েছিল আইন অমান্য আন্দোলন, লবণ সত্যাগ্রহ বা আইন অমান্য আন্দোলন। নেক্সট 63 দাগের প্রশ্ন হচ্ছে, 1932 সালে আগস্টে সাম্প্রদায়িক পুরস্কারের ভিত্তিতে ভারতের জন্য পৃথক নির্বাচনী এলাকা নির্ধারণ করেছিলেন কে? অপশন এ লর্ড আরউইন, অপশন বি রামসে ম্যাকডোনাল্ড, অপশন সি লর্ড লিনলিথগো এবং অপশন ডি উইনস্টন চার্চিল। 63 সঠিক উত্তর হচ্ছে অপশন বি রামসে ম্যাকডোনাল্ড। তিনি 1932 সালের আগস্টে সাম্প্রদায়িক পুরস্কারের ভিত্তিতে ভারতের জন্য পৃথক নির্বাচনী এলাকা নির্ধারণ করেছিলেন। নেক্সট 64 দাগের প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত স্লোগানগুলির মধ্যে কোনটি সুভাষচন্দ্র বসুর নামে পরিচিত? অপশন এ জয় জওয়ান জয় কিষান, অপশন বি বন্দে মাতারাম, অপশন সি জয় হিন্দ এবং অপশন ডি ইনকলাব জিন্দাবাদ। 64 সঠিক উত্তর হচ্ছে অপশন সি জয় হিন্দ। এটা সুভাষচন্দ্র বসুর নামে পরিচিত। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 65 দাগের প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিতদের মধ্যে কে হিন্দ স্বরাজ এই বইটি লিখেছিলেন? অপশন এ বাল গঙ্গাধর তিলক, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি গোপালকৃষ্ণ গোখলে, অপশন ডি এম জি রানাডে। 65 সঠিক উত্তর হচ্ছে অপশন বি মহাত্মা গান্ধী হিন্দ স্বরাজ বইটি লিখেছিলেন। নেক্সট 66 দাগের প্রশ্ন হচ্ছে, 1932 সালে পুনা চুক্তি সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক নয়? কোনটি সঠিক নয় পুনা চুক্তি সম্পর্কে? 1 নম্বরে অপশন এতে বলা হচ্ছে সরকারি চাকরিতে অবহেলিত শ্রেণীর পর্যাপ্ত প্রতিনিধিত্ব, অপশন বিতে বলা হচ্ছে প্রাদেশিক আইনসভায় অবহেলিত শ্রেণীর জন্য আইন সংরক্ষণ। একটা হচ্ছে সরকারি চাকরিতে আইন সংরক্ষণ, একটা হচ্ছে প্রাদেশিক আইনসভায় আইন সংরক্ষণ। সিতে বলা হচ্ছে যৌথ নির্বাচন ব্যবস্থা গ্রহণ, যৌথ নির্বাচন ব্যবস্থা। আর ডিতে বলা হচ্ছে কেন্দ্রীয় আইনসভায় অবহেলিত শ্রেণীর জন্য আইন সংরক্ষণ। একটা হচ্ছে প্রাদেশিক আইনসভা, একটা কেন্দ্রীয় আইনসভা, একটা সরকারি চাকরি। আর সিতে বলা হচ্ছে যৌথ নির্বাচন ব্যবস্থা গ্রহণ।
৬৬ দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সরকারি চাকরিতে অবহেলিত শ্রেণীর পর্যাপ্ত প্রতিনিধিত্ব। ৬৬ দাগের অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট ৬৭ দাগের প্রশ্ন হচ্ছে প্রত্যক্ষ কর্মদিবস বা ডাইরেক্ট অ্যাকশন ডে সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? অপশন ডাইরেক্ট অ্যাকশন ডের ব্যাপারে বলা হচ্ছে। অপশন এতে বলা হচ্ছে হাসান সোহরাওয়ার্দী প্রত্যক্ষ অভিযান দিবস বা ডাইরেক্ট অ্যাকশন ডে এর সভাপতিত্ব করেছিলেন। কে, নামটা কি? হাসান সোহরাওয়ার্দী। অপশন বিতে বলা হচ্ছে প্রত্যক্ষ অভিযান দিবস দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। সিতে বলা হচ্ছে প্রত্যক্ষ অভিযান দিবস বিহার দাঙ্গার দিকে পরিচালিত করে। অপশন ডিতে বলা হচ্ছে প্রত্যক্ষ অভিযান দিবস কংগ্রেস পার্টি কর্তৃক অনুমোদিত হয়। তাহলে কোন বিবৃতিটি সঠিক? ৬৭ সঠিক উত্তর হচ্ছে অপশন সি, প্রত্যক্ষ অভিযান দিবস বিহার দাঙ্গার দিকে পরিচালিত করে, এইটা হচ্ছে সঠিক। ওকে, নেক্সট আমরা নেক্সট প্রশ্নে যাওয়ার আগে একবার রিকোয়েস্ট করে নেব, তোমরা অবশ্যই দেবী কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল, দেবী কম্পিটিটিভ স্টাডিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। নেক্সট আমরা প্রশ্ন দেখে নেব ৬৮ দাগের প্রশ্ন। হরিপুরা কংগ্রেস ১৯৩৮ সালে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একটি মাইল ফলক হিসাবে রয়ে গেছে। ১৯৩৮ সালে যে হরিপুরা কংগ্রেসের অধিবেশন হয়েছিল সেটা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একটা মাইল ফলক হিসেবে রয়ে গেছে, কারণ অপশন এ, এটি ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। অপশন বি, এটি জওহরলাল নেহরুকে ভারতের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসাবে অভিষিক্ত করে। অপশন সি, পরিকল্পনা কমিশনের ধারণা গ্রহণ করে। এবং অপশন ডি, কংগ্রেস কর্তৃক ভারত সরকার আইন ১৯৩৫ গ্রহণের জন্য। তাহলে ৬৮ দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পরিকল্পনা কমিশন ধারণা গ্রহণের জন্য। তাহলে ৬৮ দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। নেক্সট ৬৯ নম্বর প্রশ্ন হচ্ছে হিন্দ স্বরাজ। হিন্দ স্বরাজ আমরা একটু আগেই দেখলাম যে হিন্দ স্বরাজ বইটি মহাত্মা গান্ধী রচনা করেছিলেন। হিন্দ স্বরাজে মহাত্মা গান্ধী রেলওয়ের সমালোচনা করেছিলেন। কেন করেছিলেন, তার কারণ কি ছিল? তিনি বলছেন ৪টি ঘটনা বলছে, এই ৪টি ঘটনার মধ্যে কোনটি সঠিক বা কোনগুলি সঠিক? ১ নম্বরে বলছে রেলওয়ে হচ্ছে প্লেগ জীবাণুর বাহক। ২ নম্বরে বলা হচ্ছে দুর্ভিক্ষের ফ্রিকোয়েন্সির জন্য যন্ত্র। ৩ নম্বরে বলা হচ্ছে সমাজে শ্রেণী বিভাজন তৈরির জন্য দায়ী। এবং ৪ নম্বরে বলা হচ্ছে দুর্ঘটনা প্রবণ, রেলওয়ে হচ্ছে দুর্ঘটনা প্রবণ। এই ৪টি ঘটনার মধ্যে কোনগুলি সঠিক হতে পারে? তাহলে ৬৯ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ ১, ২ এবং ৩। একে বলা হচ্ছে প্লেগ জীবাণুর বাহক, ২ নম্বরে বলা হচ্ছে দুর্ভিক্ষের ফ্রিকোয়েন্সির জন্য যন্ত্র, ৩ নম্বরে বলা হচ্ছে সমাজে শ্রেণী বিভাজন তৈরির জন্য দায়ী। নেক্সট ৭০ নম্বর প্রশ্ন হচ্ছে ৭০ নম্বর প্রশ্নের দাবি বা অ্যাজারশন করা হচ্ছে এবং তার একটা কারণও দেওয়া আছে। দাবিতে বলা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস সাইমন কমিশন বয়কট করেছিল। ওকে, কেন করেছিল? তার কারণ হিসেবে বলা হচ্ছে কমিশন গঠনের বিরোধিতা করা হয়েছিল তাই। যেহেতু কমিশন গঠনের বিরোধিতা করা হয়েছিল, তাও এই কমিশন গঠন করানো হয়েছিল, এর জন্য এই ভারতীয় জাতীয় কংগ্রেস সাইমন কমিশনে বয়কট করেছিল। এটা কি ঠিক? তাহলে ৭০ দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। অপশন এ অর্থাৎ এ এবং আর উভয়ই সত্য, এবং আর অর্থাৎ যে রিজনটা দেওয়া আছে সেটা এ অর্থাৎ দাবির সঠিক ব্যাখ্যা। নেক্সট ৭১ দাগের প্রশ্ন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতে খিলাফত আন্দোলন শুরু হয়। ওকে, দাবিতে বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতে খিলাফত আন্দোলন শুরু হয়। এটা তো প্রথমত ভুল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতে খিলাফত আন্দোলন শুরু হয়নি। খিলাফত আন্দোলন শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর। এর কারণ হিসেবে বলা হচ্ছে গান্ধীজি সর্বভারতীয় খিলাফত সম্মেলনের অন্যতম সভাপতি ছিল। তাহলে গান্ধীজি খিলাফত সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছিল, এটা ঠিক কথা, কিন্তু যে দাবিটা বলা হচ্ছে সেই দাবিটা ঠিক নয়। তাহলে ৭১ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, এ মিথ্যা কিন্তু আর সত্য। মানে রিজন যেটা দেওয়া হচ্ছে সে সত্য, কিন্তু এ যেটা দাবি দেওয়া আছে সেটা মিথ্যা। নেক্সট ৭২ দাগের প্রশ্ন হচ্ছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সময় আইন অমান্য আন্দোলনের প্রসঙ্গে নিম্নলিখিত ঘটনাগুলি বিবেচনা করুন। ৪টি ঘটনা দেওয়া আছে। চট্টগ্রাম অস্ত্রাগার অভিযান, ২ নম্বর বলা হচ্ছে খুদাই খিদমাতগারদের একটি ব্যাচে গুলি চালাতে গারওয়াল রেজিমেন্টের একটি প্লাটুনের অস্বীকৃতি, ৩ নম্বরে বলা হচ্ছে সরকারি ভবনগুলিতে আক্রমণের সাথে
সোলাপুরে বস্ত্র সমিতি ধর্মঘট, এবং 4 নম্বরে বলা হচ্ছে সমস্ত প্রদেশে মুসলিম অংশগ্রহণকারীদের সংখ্যা বৃদ্ধি। এই ঘটনাগুলির মধ্যে কোনটি ব্রিটিশ শাসকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছিল? তাহলে এই 4টি ঘটনার মধ্যে কোন ঘটনাগুলি ব্রিটিশ শাসকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছিল? 72 সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ 1, 2 এবং 3, অর্থাৎ চট্টগ্রাম অস্ত্রাগার অভিযান, খুদাই খিদমাতগারদের একটি ব্যাচে গুলি চালাতে গারোয়াল রেজিমেন্টের একটি প্ল্যাটুনের অস্বীকৃতি, এবং 3 নম্বরে সরকারি ভবনগুলিতে আক্রমণের সাথে সোলাপুরে বস্ত্র সমিতি ধর্মঘট। এই 3টি ঘটনা কিন্তু ব্রিটিশ শাসকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছিল। নেক্সট 73 দাগের প্রশ্ন হচ্ছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সময় নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রথম দিকে গঠিত হয়েছিল? অপশন এ কংগ্রেস সমাজতান্ত্রিক দল, অপশন বি ভারতের কমিউনিস্ট পার্টি, অপশন সি হিন্দুস্তান রিপাবলিকান সমাজতান্ত্রিক সমিতি, এবং অপশন ডি সর্বভারতীয় রাজ্য গণসম্মেলন। তাহলে 73 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ ভারতের কমিউনিস্ট পার্টি। এটা স্বাধীনতা সংগ্রামের সময় গঠিত হয়েছিল প্রথম দিকে। নেক্সট অপশন বি হচ্ছে সঠিক উত্তর, ভারতের কমিউনিস্ট পার্টি। নেক্সট 74 দাগের প্রশ্ন হচ্ছে ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাজ্য তৈরি হয়েছিল কখন? অপশন এ সিমলা সম্মেলন, অপশন বি ক্রিপস প্রস্তাব, অপশন সি ক্যাবিনেট মিশন পরিকল্পনা, এবং অপশন ডি ভারতীয় স্বাধীনতা আইনের দ্বারা। তাহলে 74 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ভারতীয় স্বাধীনতা আইন বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের দ্বারা এই ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাজ্য তৈরি হয়েছিল। নেক্সট 75 দাগের প্রশ্ন হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের সময় আত্মগোপনে থাকা মহিলা কংগ্রেস নেত্রী কে ছিলেন? অপশন এ সুচেতা কৃপালিনী, অপশন বি বিজয়লক্ষ্মী পণ্ডিত, অপশন সি অরুণা আশা পালি, এবং অপশন ডি সরোজিনী নাইডু। আমরা কিছুক্ষণ আগে একটা প্রশ্ন পড়েছিলাম, ভারত ছাড়ো আন্দোলনের সময় এই অরুণা আশা পালি কিন্তু নেতৃত্ব দিয়েছিল। তাহলে আমাদের এখনকার প্রশ্ন হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের সময় আত্মগোপনে থাকা মহিলা কংগ্রেস নেত্রী কে ছিলেন? 75 সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এই অরুণা আশা পালি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 76 দাগের প্রশ্ন হচ্ছে 1937 সালের নির্বাচনের পর কংগ্রেস মন্ত্রীরা তাদের পদত্যাগ জমা দেন, তার কারণ কি ছিল? 1937 সালের নির্বাচনের পর কংগ্রেস মন্ত্রীরা তাদের পদত্যাগপত্র জমা দেন, তার কারণ ছিল অপশন এ ব্রিটিশ সরকার তাদের সাথে পরামর্শ না করেই ভারতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি পক্ষ হিসাবে ঘোষণা করেছিল, অপশন বি সরকারের কাজে অযথা হস্তক্ষেপের জন্য কংগ্রেস মন্ত্রীরা তাদের পদত্যাগ দিয়েছিলেন, অপশন সি আর্থিক সম্পদের অভাবের কারণে সমস্ত উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছিল, এবং অপশন ডিতে বলা হচ্ছে প্রশাসন পরিচালনার অভিজ্ঞতার অভাবের জন্য তারা পদত্যাগ করেছিলেন। তাহলে 76 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ ব্রিটিশ সরকার এই কংগ্রেস মন্ত্রীদের সাথে পরামর্শ না করেই ভারতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি পক্ষ হিসাবে ঘোষণা করে দিয়েছিল। নেক্সট 77 দাগের প্রশ্ন হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? পরীক্ষায় প্রায় এসে থাকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, একটা হচ্ছে প্রথম মহিলা সভাপতি আর একটা হচ্ছে প্রথম ভারতীয় মহিলা সভাপতি। তাহলে প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অপশন এ অ্যানি বেসান্ট। অ্যানি বেসান্ট ছিলেন প্রথম মহিলা সভাপতি। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসির প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ট। 77-এর অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 78 দাগের প্রশ্ন হচ্ছে রামসে ম্যাকডোনাল্ডের সাম্প্রদায়িক পুরস্কার প্রদান করেন? অপশন এ দেশীয় রাজপুত্রদের ব্যক্তিগত পার্স, অপশন বি মুসলমানদের সাম্প্রদায়িক প্রতিনিধিত্ব, অপশন সি নির্বাচনে শিখদের সংরক্ষণ, অপশন ডি হতাশাগ্রস্ত শ্রেণীদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী। তাহলে 78-এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি হতাশাগ্রস্ত শ্রেণীর জন্য পৃথক নির্বাচক মণ্ডলী। নেক্সট 79 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 79, নিম্নলিখিত কে দেশবন্ধু নামে পরিচিত ছিলেন? অপশন এ অরবিন্দ ঘোষ, অপশন বি চিত্তরঞ্জন দাস, অপশন সি দাদাভাই নৌরোজি, এবং অপশন ডি জ্যোতিবা ফুলে। তাহলে 79 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি চিত্তরঞ্জন দাস বা সি আর দাস, তিনি দেশবন্ধু নামে পরিচিত ছিল। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 80 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সঠিক কালানুক্রমিক ক্রম? দেখো প্রত্যেকটা অপশনেই 4টি করে ঘটনা দেওয়া আছে। একটা হচ্ছে প্রথম গোলটেবিল সম্মেলন, 2 নম্বর হচ্ছে পুনা চুক্তি, 3 নম্বর সাইমন কমিশন, এবং 4 নম্বর গান্ধী আরউইন চুক্তি। দেখো এই প্রথম গোলটেবিল সম্মেলন, পুনা চুক্তি, সাইমন কমিশন, গান্ধী আরউইন চুক্তি এগুলো আমরা 2-3 বার পেয়ে গেছি, অর্থাৎ এর সালগুলো আমাদের মুখস্থ। প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল
1930 সালে। পুনা চুক্তি হয়েছিল 1932 সালে। তারপরে সাইমন কমিশন হয়েছিল 1927 সালে এবং গান্ধী আরউইন চুক্তি হয়েছিল 1931 সালে। এবার যদি আমরা সাজাই, সাইমন কমিশন প্রথমে আসবে, অপশন বিতেই প্রথমে সাইমন কমিশন আছে, আর কোনোটাতেই নেই, তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তাহলে সাইমন কমিশন 1927, গোলটেবিল বৈঠক, প্রথম গোলটেবিল বৈঠক 1930, গান্ধী আরউইন চুক্তি 31, পুনা চুক্তি 32। এটা 27, 30, 31, 32। নেক্সট 81 দাগের প্রশ্ন হচ্ছে দাবি এবং তার কারণ দেওয়া আছে। দাবিতে কি বলা হচ্ছে, ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় CR দাস কংগ্রেসের মধ্যে কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি গঠন করেছিলেন, যা পরবর্তীতে স্বরাজ পার্টি নামে পরিচিত হয়। এর কারণ হিসেবে বলা হচ্ছে 1920 সালে বিশেষ কলকাতা অধিবেশনে CR দাস গান্ধীজির বিরোধিতা করেছিলেন। 81 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ এ এবং আর উভয়ই সত্য, দুটোই সত্য, কিন্তু যে স্বরাজ পার্টি গঠনের জন্য যে কারণটা দেওয়া আছে সেই কারণটা সঠিক নয়। স্বরাজ পার্টি গঠনের কারণ হিসেবে সঠিক নয়, কিন্তু কারণটা একটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা হিসাবে সঠিক। 1920 সালে বিশেষ কলকাতা অধিবেশনে CR দাস গান্ধীজির বিরোধিতা করেছিলেন, এটা সঠিক। তাহলে 81 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। ওকে, নেক্সট 82 দাগের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। 1 নম্বর বিবৃতি বলা হচ্ছে কংগ্রেস এবং মুসলিম লীগ উভয়ই ক্রিপস মিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। কংগ্রেস এবং মুসলিম লীগ উভয়ই ক্রিপস মিশনের যে প্রস্তাব সেটা প্রত্যাখ্যান করেছিল। একবার আমরা জেনে নেব ক্রিপস মিশন কখন এসেছিল ভারতে। ক্রিপস মিশন ভারতে এসেছিল 1942 সালে। কোন মাসে? মার্চ মাসে। ওকে, মার্চ মাসের 1942 সালে ক্রিপস মিশন ভারতে এসেছিল। এখানে কি বলা হচ্ছে, কংগ্রেস এবং মুসলিম লীগ উভয়ই ক্রিপস মিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। 2 নম্বরে বলা হচ্ছে 1946 সালে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে কেবল কংগ্রেসের মনোনীত প্রার্থীরাই ছিলেন, মুসলিম লীগের মনোনীত প্রার্থীরা ছিলেন না। তাহলে 82 সঠিক উত্তর কি হবে? 82 সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ শুধুমাত্র শুধুমাত্র 1 নম্বর বিবৃতিটাই সঠিক। নেক্সট 83 দাগের প্রশ্ন হচ্ছে 1946 সালে নিম্নলিখিতদের মধ্যে কে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে অর্থ দপ্তর নিয়ে যোগদান করেছিল? তো 1946 সালে যে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে অর্থ দপ্তর নিয়ে যোগদান করেছিলেন, অপশন এ মোহাম্মদ আলী জিন্নাহ, অপশন বি লিয়াকত আলী খান, অপশন সি নবাব সালিমুল্লাহ এবং অপশন ডি শৌকত আলী। তাহলে 83 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি লিয়াকত আলী খান। তিনি ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে অর্থ দপ্তর নিয়ে যোগদান করেছিলেন 1946 সালে। নেক্সট 84 দাগের প্রশ্ন হচ্ছে ভারতের ভাইসরয় হিসেবে কার আমলে মহান ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয়েছিল? দেখো, রাজগুরু এবং সুখদেব এবং ভগৎ সিং তিনজনকে ফাঁসি দেওয়া হয়েছিল। তো ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয়েছিল মানে কার আমলে? অপশন লর্ড কার্জন, অপশন বি লর্ড আরউইন, অপশন সি লর্ড মিন্টো এবং অপশন ডি লর্ড চেমসফোর্ড। 84 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি লর্ড আরউইন। অপশন বি লর্ড আরউইন হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 85 দাগের প্রশ্ন হচ্ছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সময় নিচের কোনটি প্রথম দিকে ঘটেছিল? অপশন এ সাইমন কমিশন, অপশন বি কংগ্রেসের গয়া অধিবেশন, অপশন সি কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন এবং অপশন ডি গান্ধী আরউইন চুক্তি। আমরা জানি গান্ধী আরউইন চুক্তি হয়েছিল 1931 সাল নাগাদ, তাহলে এটা তো হবেই না। ঠিক আছে, সাইমন কমিশন হয়েছিল 1927 সাল নাগাদ, এটা আমরা জানি, সেই হিসাবে এটা হবে না। এবার আমাদের জানতে হবে কংগ্রেসের গয়া অধিবেশন কখন হয়েছিল এবং ত্রিপুরী অধিবেশন কখন হয়েছিল। দেখো, গয়া অধিবেশন হয়েছিল 1922 সালে এবং কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন হয়েছিল 1939 সালে। তাহলে এবার আমাদের কাছে ক্লিয়ার কোন ঘটনাটি প্রথম দিকে ঘটেছিল। তাহলে 85 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি কংগ্রেসের গয়া অধিবেশন, যেটা কিনা 1922 সালে হয়েছিল। নেক্সট 86 দাগের প্রশ্ন হচ্ছে আজাদ হিন্দ ফৌজের মহিলা রেজিমেন্ট রানী ঝাঁসি রেজিমেন্ট বা ঝাঁসি রানী রেজিমেন্ট কার অধীনে ছিল? অপশন এ উষা মেহতা, অপশন বি এন মার্কারেন্স, অপশন সি অ্যানি বসন্ত এবং অপশন ডি লক্ষ্মী সাউগাল। তাহলে 86 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি
লক্ষ্মী সেহগল তিনি রানী ঝাঁসি রেজিমেন্টের অধীনে ছিলেন। ওকে, লক্ষ্মী সেহগলের অধীনে রানী ঝাঁসি রেজিমেন্টটি ছিল। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 87 দাগের প্রশ্ন হচ্ছে 1919 সালের নভেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত সর্বভারতীয় খিলাফত সম্মেলনের সভাপতি হিসাবে নিম্নলিখিতদের মধ্যে কে নির্বাচিত হয়েছিল? তাহলে 1919 সালে যে দিল্লিতে অনুষ্ঠিত সর্বভারতীয় খিলাফত সম্মেলন, সেখানে অপশন বি মহাত্মা গান্ধী নির্বাচিত হয়েছিল। এটাও আমরা অনেকবার ডিসকাস করে নিয়েছি বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। তাহলে 87 অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 88 দাগের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিতদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? অপশন এ স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, অপশন বি এভি আলেকজান্ডার, অপশন সি র্যাডক্লিফ এবং অপশন ডি পেথিক লরেন্স। দেখো, ক্যাবিনেট মিশন ভারতে কবে এসেছিল? ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল 1946 সালে। কোন মাসে? মার্চ মাসে। ওকে, মার্চ মাসে 24শে মার্চ 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। এবার এই ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না কে? তাহলে 88 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি রেডক্লিফ। তিনি এই ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। বাকি স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার এবং পেথিক লরেন্স এরা তিনজনই কিন্তু সদস্য ছিলেন। নেক্সট 89 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে নিম্নলিখিত উর্দু কবিদের মধ্যে কে দ্বিতীয় এবং তৃতীয় গোলটেবিল বৈঠকে আমন্ত্রিত হয়েছিলেন? নিম্নলিখিত উর্দু কবিদের মধ্যে কে দ্বিতীয় এবং তৃতীয় গোলটেবিল বৈঠকে আমন্ত্রিত হয়েছিলেন? অপশন এ ফয়েজ আহমেদ খান, অপশন বি জস মাহিলাবাদী, অপশন সি মোহাম্মদ ইকবাল, অপশন ডি ফিরাক গোরখপুরি। তাহলে 89 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 89 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি মোহাম্মদ ইকবাল। তিনি দ্বিতীয় এবং তৃতীয় গোলটেবিল বৈঠকে আমন্ত্রিত হয়েছিলেন। তাহলে 89 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি মোহাম্মদ ইকবাল। নেক্সট 90 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত ঘটনাগুলির সঠিক ক্রম করো। বারদুলি সত্যাগ্রহ, রাজকোট সত্যাগ্রহ, 3 হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ এবং ডি হচ্ছে নাগপুর সত্যাগ্রহ। তাহলে 90 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ 3 নম্বর যে ঘটনাটা ছিল চম্পারণ সত্যাগ্রহ, যেটা কিনা 1917 সালে হয়েছিল, এটা সবার প্রথমে হয়েছিল। তারপরে 4 নম্বর হচ্ছে নাগপুর সত্যাগ্রহ সেকেন্ড। তারপরে 1 নম্বর হচ্ছে বারদুলি সত্যাগ্রহ, মানে 3 নম্বরে হয়েছিল বারদুলি সত্যাগ্রহ এবং 4 নম্বর হয়েছিল 2 নম্বর রাজকোট সত্যাগ্রহ। ওকে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 91 নম্বর প্রশ্ন হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন যখন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হন, তখন নিম্নলিখিতদের মধ্যে কে পাকিস্তানের গভর্নর জেনারেল হন? লর্ড মাউন্টব্যাটেন যখন ভারতের মানে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, তখন পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিল? MA জিন্নাহ। ওকে, মোহাম্মদ আলী জিন্নাহ তিনি পাকিস্তানের গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছিলেন। এটা হচ্ছে 91 নম্বর প্রশ্নের সঠিক উত্তর, অপশন বি। নেক্সট 92 নম্বর প্রশ্ন হচ্ছে জালিয়ানওয়ালাবাগের গণহত্যার তদন্তের জন্য ব্রিটিশ সরকার নিম্নলিখিত কমিশন বা কমিটিগুলির মধ্যে কোনটি নিযুক্ত করেছিল? অপশন এ ওয়েলবি কমিশন, অপশন বি হান্টার কমিশন, অপশন সি সাইমন কমিশন এবং অপশন ডি বাটলার কমিশন। তাহলে 92 প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি হান্টার কমিশন। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। জালিয়ানওয়ালাবাগের গণহত্যার তদন্তের জন্য ব্রিটিশ সরকার হান্টার কমিশন নিযুক্ত করেছিলেন। ওকে, নেক্সট 93 নম্বর প্রশ্ন হচ্ছে 26শে অক্টোবর 1947 সালে ভারতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ তারিখ, এর কারণ কি ছিল? 26শে অক্টোবর 1947 সালে কেন ভারতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ তারিখ? তার কারণ হচ্ছে অপশন 4টি। অপশন এতে বলা হচ্ছে মহারাজা হরি সিং কর্তৃক সংযুক্তির দলিল স্বাক্ষর, অপশন বি পাকিস্তানের সাথে যুদ্ধবিরতি, অপশন সি সিন্ধুর একীভূতকরণ এবং অপশন ডি হচ্ছে পাকিস্তান কর্তৃক ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। তাহলে 93 প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ মহারাজা হরি সিং কর্তৃক সংযুক্তির দলিল স্বাক্ষর, 26শে অক্টোবর 1947 সাল। নেক্সট 94 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যাবিনেট মিশনের সভাপতিত্ব করেন কে? অপশন এ লর্ড অ্যাটলি, অপশন বি লর্ড স্ট্যাফোর্ড ক্রিপস, অপশন সি ক্লেমেন্ট অ্যাটলি এবং অপশন ডি প্যাথিক লরেন্স। দেখো, ক্যাবিনেট মিশন কখন ভারতে এসেছিল আরেকবার পড়ে নেবো আমরা, তাহলে মনে থাকবে। ক্যাবিনেট মিশন এসেছিল 1946 সালে 24শে মার্চ।
ওকে, এরপরে দেখে নেব কে সভাপতিত্ব করেন। 94 সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, প্যাথিক লরেন্স। তিনি কিন্তু এই ক্যাবিনেট মিশনে সভাপতিত্ব করেছিলেন, প্যাথিক লরেন্স। নেক্সট 95 দাগের প্রশ্ন হচ্ছে জয়প্রকাশ নারায়ণ কোন দলের সদস্য ছিলেন? অপশন এ কংগ্রেস, অপশন বি কিষাণ সভা, অপশন সি রায়বাদী এবং অপশন ডি সমাজতান্ত্রিক দলের সদস্য ছিলেন। তাহলে 95 সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রায়বাদী দলের সদস্য ছিলেন জয়প্রকাশ নারায়ণ। নেক্সট 96 দাগের প্রশ্ন হচ্ছে জালিয়ানওয়ালাবাগ গণহত্যার জন্য দায়ী মাইকেল ও ডায়ারকে নিম্নলিখিতদের মধ্যে কে গুলি করে হত্যা করেছিলেন? দেখো এর নামে একটা কদিন আগে একটা সিনেমাও রিলিজ হয়েছিল, সেটা হচ্ছে উধম সিং। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। উধম সিং কিন্তু মাইকেল জেনারেল ও ডায়ারকে তিনি গুলি করে হত্যা করেছিলেন। তাহলে 96 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। নেক্সট 97 দাগের প্রশ্ন হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? অপশন এ বি আর আম্বেদকর, অপশন বি জওয়াহরলাল নেহরু, অপশন সি মহাত্মা গান্ধী এবং অপশন ডি তাদের কেউই নয়। তাহলে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অপশন সি মহাত্মা গান্ধী। নেক্সট 98 দাগের প্রশ্ন হচ্ছে কর অথবা মর মন্ত্রটি কে দিয়েছিলেন? অপশন ডি মহাত্মা গান্ধী দিয়েছিলেন। নেক্সট 99 দাগের প্রশ্ন হচ্ছে ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের ফাঁসি হয়েছিল কবে? অপশন এ 23শে মার্চ 1931, অপশন বি 23শে মার্চ 1932, অপশন সি 23শে মার্চ 1933 এবং অপশন ডি 23শে মার্চ 1934। তাহলে 99 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ 23শে মার্চ 1931। 100 দাগের প্রশ্ন হচ্ছে আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ জাপান, অপশন বি বার্মা, অপশন সি সিঙ্গাপুর, অপশন ডি ইংল্যান্ড। তাহলে 100 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল। নেক্সট 101 দাগের প্রশ্ন হচ্ছে লোকনায়ক নামে কে পরিচিত? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি সুভাষচন্দ্র বসু, অপশন সি জয়প্রকাশ নারায়ণ এবং অপশন ডি বাল গঙ্গাধর তিলক। তাহলে 101 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন সি জয়প্রকাশ নারায়ণ, তিনি লোকনায়ক নামে কিন্তু পরিচিত। নেক্সট 102 দাগের প্রশ্ন হচ্ছে ক্ষমতা হস্তান্তরের সময় 1947 সালে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে একটিতে একটি সুবিকশিত কংগ্রেস পার্টির সংগঠন ছিল, যা ছিল অপশন হায়দ্রাবাদ, অপশন বি অবোধ, অপশন সি মহীশূর এবং অপশন ডি জুনাগড়। তাহলে 102 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ মহীশূর। মহীশূরে কিন্তু একটা সুবিকশিত কংগ্রেস পার্টির সংগঠন ছিল 1947 সালে। নেক্সট 103 দাগের প্রশ্ন হচ্ছে কংগ্রেস ত্রাভানকোর রাজ্যের দেওয়ানের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলন শুরু করে। তাহলে কে শুরু করেছিলেন? কংগ্রেস ত্রাভানকোর রাজ্যের দেওয়ানের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলন শুরু করেছিল। পরীক্ষায় এই প্রশ্নটা আসতে পারে যে দক্ষিণ ভারতে আইন অমান্য আন্দোলন কে শুরু করেছিল? অপশন এ সি পি রামাস্বামী আইয়ার, অপশন বি জে কৃষ্ণ স্বামী, অপশন সি পি কে ওয়ারিয়ার, অপশন ডি ভাস্কর নারায়ণ। 103-এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ সিপি রামাস্বামী আইয়ার, তিনি কিন্তু দক্ষিণ ভারতে আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন। নেক্সট 104 দাগের প্রশ্ন হচ্ছে কোন ঘটনার কারণে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? এটাও আমরা পড়ে নিয়েছি। অপশন বি চৌরি চৌরা ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিল এবং গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার কারণে মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস তারা কিন্তু স্বরাজ পার্টি গঠন করেছিলেন। নেক্সট 105 দাগের প্রশ্ন হচ্ছে পুনা চুক্তির লক্ষ্য কী ছিল? আমরা দেখেছি পুনা চুক্তি স্বাক্ষর হয়েছিল 1932 সালে। তাহলে পুনা চুক্তির লক্ষ্য কী ছিল? অপশন এ হিন্দু মুসলিম ঐক্য, অপশন বি নিম্ন বর্ণের প্রতিনিধিত্ব করা, অপশন সি রাজপুত্রদের সুযোগ সুবিধা প্রদান করা এবং অপশন ডি দ্বৈত শাসন ব্যবস্থা পর্যালোচনা করা। 105-এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি নিম্ন বর্ণের প্রতিনিধিত্ব করা। ওকে, 105-এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি। নেক্সট 106 দাগের প্রশ্ন হচ্ছে 1927 সালের বাটলার কমিটির উদ্দেশ্য কী ছিল? অপশন এ বাটলার কমিটির উদ্দেশ্য কী ছিল? বাটলার কমিটির উদ্দেশ্য ছিল অপশন এ ভারতীয় সেনাবাহিনীর আধুনিকীকরণ, অপশন বি ভারতীয় কৃষির আধুনিকীকরণ, অপশন সি জাতীয় সংবাদপত্রের উপর সেন্সরশিপ আরোপ করা এবং অপশন ডি ভারত সরকার এবং ভারতীয় রাজকীয় রাজ্যগুলির মধ্যে সম্পর্ক উন্নত করা।
তাহলে 106 সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ভারত সরকার এবং ভারতীয় রাজকীয় রাজ্যগুলির মধ্যে সম্পর্ক উন্নত করা। এটাই বাটলার কমিটির উদ্দেশ্য ছিল 1927 সালে। নেক্সট 107 দাগের প্রশ্ন হচ্ছে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে গণহত্যা সংঘটিত হয়েছিল কবে? অপশন এ 1 জুন 1918 সালে, অপশন বি 13 এপ্রিল 1919 সালে, অপশন সি 14 এপ্রিল 1920 সালে এবং অপশন ডি 6 জুলাই 1921 সালে। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশন বি 13 এপ্রিল 1919 সালে জালিয়ানওয়ালাবাগে জনতার গণহত্যা সংঘটিত হয়েছিল। 107 সঠিক উত্তর হচ্ছে অপশন বি। নেক্সট 108 দাগের প্রশ্ন হচ্ছে দ্বিতীয় দফা লন্ডনে গোলটেবিল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল কোন পটভূমিতে? অপশন এ এমারসন গান্ধী চুক্তি, অপশন বি হেইলি গান্ধী চুক্তি, অপশন সি গান্ধী আরউইন চুক্তি এবং অপশন ডি গান্ধী সাইমন চুক্তি। তাহলে গান্ধী আরউইন চুক্তি হয়েছিল 1931 সালে। এই গান্ধী আরউইন চুক্তির পরেই কিন্তু গান্ধী এই দ্বিতীয় গোলটেবিল বৈঠকে সম্মতি দিয়েছিলেন। তাহলে অপশন সি গান্ধী আরউইন চুক্তি 108 অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 109 দাগের প্রশ্ন হচ্ছে স্বাধীনতা আন্দোলনের সময় মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ ইংরেজ সহকর্মী কে ছিলেন? অপশন এ টমাস মুর, অপশন বি এ ও হিউম, অপশন সি চার্লি ফ্রিয়ার অ্যান্ড্রুজ এবং অপশন ডি উইলিয়াম ওয়াভেল। তাহলে 109 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি চার্লি ফ্রিয়ার অ্যান্ড্রুজ। তিনি মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ ইংরেজ সহকর্মী ছিলেন। নেক্সট 110 দাগের প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতের গভর্নর জেনারেল হিসাবে দায়িত্ব পালনকারী প্রথম এবং শেষ ভাইসরয় কে ছিলেন? তাহলে স্বাধীন ভারতের গভর্নর জেনারেলের দায়িত্ব পালনকারী প্রথম এবং শেষ ভাইসরয় ছিলেন অপশন বি সি রাজা গোপালাচারী বা চক্রবর্তী রাজা গোপালাচারী। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 111 দাগের প্রশ্ন হচ্ছে 1935 সালে ভারত সরকার আইন প্রণয়নের জন্য 1935 সালের বিলের যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অপশন এ লর্ড লিনলিথগো, অপশন বি জেমস ম্যাকডোনাল্ড, অপশন সি উইনস্টন চার্চিল, অপশন ডি ক্লিমেন্ট অ্যাটলি। তাহলে 111 সঠিক উত্তর হচ্ছে অপশন এ অর্থাৎ লর্ড লিনলিথগো। তিনি কিন্তু এই যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান ছিলেন। 1935 সালের বিলের যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান ছিলেন লর্ড লিনলিথগো। নেক্সট 112 দাগের প্রশ্ন হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন এ চেম্বারলেন, অপশন বি চার্চিল, অপশন সি ক্লিমেন্ট অ্যাটলি, অপশন ডি ম্যাকডোনাল্ড। তাহলে 112 সঠিক উত্তর হচ্ছে অপশন বি চার্চিল। ভারত ছাড়ো আন্দোলনের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 113 দাগের প্রশ্ন হচ্ছে কোন কংগ্রেস সভাপতি ক্রিপস মিশন এবং লর্ড ওয়াবেল উভয়ের সাথে আলোচনা করেছিলেন? দেখো ক্রিপস মিশন এবং ওয়াবেল পরিকল্পনা আমরা যদি দেখি ক্রিপস মিশন হয়েছিল 1942 সালে এবং ওয়াবেল পরিকল্পনা হয়েছিল 1945 সালে। 1945 সালে। তাহলে কোন কংগ্রেস সভাপতি এই দুটোর সাথেই আলোচনা করেছিলেন? তাহলে 113 সঠিক উত্তর হচ্ছে অপশন এ আবুল কালাম আজাদ। তাহলে তিনি ক্রিপস মিশন এবং লর্ড ওয়াবেল উভয়ের সাথে আলোচনা করেছিলেন। নেক্সট 14 দাগের প্রশ্ন হচ্ছে সাম্প্রদায়িক পুরস্কার এবং পুনা চুক্তির অধীনে হতদরিদ্র শ্রেণীকে কতটি আসন দেওয়া হয়েছিল? সাম্প্রদায়িক পুরস্কার এবং পুনা চুক্তি এই দুটির অধীনে। তাহলে অপশন এতে বলা হচ্ছে যথাক্রমে 74 এবং 79, অপশন বিতে বলা হচ্ছে 71 এবং 147, অপশন সিতে যথাক্রমে 78 এবং 80 এবং অপশন ডিতে বলা হচ্ছে 78 এবং 69। তাহলে 114 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ যথাক্রমে 71 এবং 147 সাম্প্রদায়িক পুরস্কার ও পুনা চুক্তির অধীনে হতদরিদ্র শ্রেণীকে আসন দেওয়া হয়েছিল। নেক্সট 115 দাগের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত পুঁজিপতিদের মধ্যে কে দীর্ঘ সময় ধরে এআইসিসি কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং 1930 সালে জেলে গিয়েছিলেন? অপশন এ জি.ডি. বিড়লা, অপশন বি জামানলাল বাজাজ, অপশন সি জে.আর.ডি. টাটা এবং অপশন ডি বলচাঁদ হীরাচাঁদ। তাহলে 115 সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ জামানলাল বাজাজ। তিনি কিন্তু
এআইসিসির কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং 1930 সালে জেলে গিয়েছিলেন। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 116 দাগের প্রশ্ন, 1922 সালে বিহারের কোন স্থানে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ হরিপুরা, অপশন বি পাটনা, অপশন সি গয়া, অপশন ডি রামগড়। 116 দাগের প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশন সি গয়াতে। 1922 সালে কিন্তু বিহারের গয়াতে জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। এবং ত্রিপুরী অধিবেশন হয়েছিল কবে? 1939 সালে। এটাও মনে রাখতে হবে ইম্পর্টেন্ট অধিবেশনগুলো। নেক্সট 117 দাগের প্রশ্ন হচ্ছে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? অপশন এ মতিলাল নেহরু, অপশন বি মদন মোহন মালব্য, অপশন সি তেজ বাহাদুর সাপ্রু, অপশন ডি চিন্তামণি। 117 প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি তেজ বাহাদুর সাপ্রু। তিনি কিন্তু গান্ধী আরউইন চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নেক্সট 118 দাগের প্রশ্ন হচ্ছে মহাত্মা গান্ধী কেন খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন? অপশন এ গান্ধীজি ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয় মুসলমানদের সমর্থন অর্জন করতে চেয়েছিলেন তার জন্য। অপশন বি খলিফা ভারতীয় বিপ্লবীদের আশ্রয় দিয়েছিলেন। অপশন সি খলিফা ভারতের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করেছিলেন। অপশন ডি খলিফা গান্ধীজির ব্যক্তিগত বন্ধু ছিলেন। তাহলে 118 দাগের প্রশ্ন সঠিক উত্তর আমরা সবাই জানি অপশন এ গান্ধীজি ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয় মুসলমানদের সমর্থন অর্জন করতে চেয়েছিলেন তার জন্য। নেক্সট 118 দাগের প্রশ্ন হচ্ছে 119 দাগের প্রশ্ন হচ্ছে জালিয়ানওয়ালাবাগে বিক্ষোভ করার জন্য মানুষ কেন জড়ো হয়েছিল? অপশন এতে বলা হচ্ছে গান্ধীজি ও লালা লাজপত রায়ের গ্রেপ্তারের প্রতিবাদে। অপশন বিতে বলা হচ্ছে কিচলু ও সত্যপালের গ্রেপ্তারের প্রতিবাদে। অপশন সিতে বলা হচ্ছে বৈশাখী দিবসের প্রার্থনায় অংশ নেওয়ার জন্য। এবং অপশন ডিতে বলা হচ্ছে পাঞ্জাব সরকারের স্বেচ্ছাচারী অমানবিক কর্মকাণ্ডের প্রতিবাদে। তাহলে 1919 সালে যে জালিয়ানওয়ালাবাগে বিক্ষোভ হয়েছিল তার প্রধান কারণ ছিল অপশন বি কিচলু ও সত্যপালের গ্রেপ্তারের প্রতিবাদে। তাহলে 119 সঠিক উত্তর হচ্ছে অপশন বি সাইফুদ্দিন কিচলু ও সত্যপালের গ্রেপ্তারের প্রতিবাদে। নেক্সট 120 দাগের প্রশ্ন হচ্ছে বিহারের কোন স্থানে গান্ধীজি ভারতে প্রথমবারের মতো সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল? অপশন এ পাটনা, অপশন বি গয়া, অপশন সি মধুবনী, অপশন ডি চম্পারণ। আমরা জানি চম্পারণ 1917 সালে চম্পারণ সত্যাগ্রহের মাধ্যমে তিনি প্রথমবারের মতো সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 121 দাগের প্রশ্ন হচ্ছে রাওলাট আইন কবে পাশ হয়? অপশন এ 1919, অপশন বি 1920, অপশন সি 1921, অপশন ডি 1922। তাহলে 121 দাগের প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশন এ 1919 সালে রাওলাট আইন পাশ হয়। নেক্সট 122 দাগের প্রশ্ন হচ্ছে গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করেন কবে? অপশন এ 1920 সালে, অপশন বি 1919 সালে, অপশন সি 1921 সালে, অপশন ডি 1922 সালে। 122 সঠিক উত্তর হচ্ছে অপশন এ 1920 সালে গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করেছিল। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 123 নম্বর প্রশ্ন হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? আমরা একটু আগের প্রশ্নটা দেখলাম যে অসহযোগ আন্দোলন শুরু হয় 1920 সালে, অপশন এ। তেমনভাবে ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? অপশন 9 আগস্ট 1942, অপশন বি 10 আগস্ট 1942, অপশন সি 15 আগস্ট 1942 এবং অপশন ডি 16 আগস্ট 1942। তাহলে 123 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ 9 আগস্ট 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। নেক্সট 124 দাগের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত ঘটনাগুলির সঠিক কালানুক্রমিক ক্রম হলো। 4টি ঘটনা দেওয়া আছে এবং তাদের ক্রম অনুযায়ী আমাদের সাজাতে হবে। 1 নম্বরে বলা হচ্ছে সিআর সূত্র, 2 নম্বরে বলা হচ্ছে ক্যাবিনেট মিশন, 3 নম্বরে বলা হচ্ছে গান্ধী জিন্নাহ সংলাপ এবং 4 নম্বরে বলা হচ্ছে ওয়াবেল পরিকল্পনা। দেখো যদি আমরা সবগুলোর উত্তর নাও জানি তাও আমরা বলতে পারবো এতক্ষণ ধরে আমি বলেছি ক্যাবিনেট মিশন হয়েছিল 1946 সালে, রাইট। আর ওয়াবেল পরিকল্পনা কবে হয়েছিল? ওয়াবেল পরিকল্পনা হয়েছিল 1945 সালে। তাহলে 4 নম্বরটা আগে হবে এবং 2 নম্বরটা পরে হবে, কারণ 1945 সাল ওয়াবেল পরিকল্পনা, 1946 সালে ক্যাবিনেট মিশন। তাহলে 4 নম্বরটা আগে হওয়া দরকার আর 2 নম্বরটা পরে হওয়া দরকার। এবং অপশন যদি আমরা দেখি 4 নম্বর আগে আছে, 2 এর আগে আছে এইটাতে, 4 নম্বর 2 এর আগে আছে এটাতে, অর্থাৎ অপশন এ এবং অপশন ডি এর মধ্যে কনফিউশন। তাহলে 124 দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি,
অর্থাৎ প্রথম ঘটনা হয়েছিল সিয়ার সূত্র, 3 নম্বরেটা হয়েছিল 2 নম্বরে, মানে দ্বিতীয় ঘটনা গান্ধী জিন্নাহ সংলাপ। তারপরে 4 নম্বরে ঘটনা হয়েছিল 3 নম্বরে অবেল পরিকল্পনা, এবং 2 নম্বরে ঘটনা হয়েছিল 4 নম্বরে ক্যাবিনেট মিশন হয়েছিল 1946 সালে লাস্টে। ওকে, নেক্সট 125 দাগের প্রশ্ন হচ্ছে, অসহযোগ আন্দোলনের সময় বিদেশি পোশাক পরানোকে নিম্নলিখিত কে উত্তেজিত বর্জ্য বা ইনসেন্সেট ওয়েস্ট বলে মনে করেছিলেন? অপশন রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি মোহাম্মদ আলী, অপশন সি লর্ড রিডিং এবং অপশন ডি মতিলাল নেহরু। 125 সঠিক উত্তর হচ্ছে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কিন্তু এই বিদেশি পোশাক পরানোকে নিম্নলিখিত মানে উত্তেজিত বর্জ্য বা ইনসেন্সেট ওয়েস্ট বলে মনে করেছিলেন। নেক্সট 126 দাগের প্রশ্ন হচ্ছে, নিচের কোর্ট থেকে নিম্নলিখিতগুলির সঠিক ক্রমটি খুঁজে বের করো। 1 নম্বরে ঘটনা হচ্ছে সি রাজাগোপালাচারী পরিকল্পনা, 2 নম্বর হচ্ছে অবেল পরিকল্পনা, 3 নম্বর হচ্ছে মাউন্টব্যাটেন পরিকল্পনা, আর 4 নম্বর হচ্ছে ক্যাবিনেট মিশন পরিকল্পনা। সেমভাবে আমরা বলতে পারি ওয়াবেল পরিকল্পনা হয়েছিল 45 এবং ক্যাবিনেট মিশন পরিকল্পনা হয়েছিল 46 সালে, রাইট? তো অবশ্যই 2 নম্বরেরটা আগে হবে 4 নম্বরের চাইতে। 2 নম্বর আগে আছে ডিতে, 2 নম্বর আগে আছে সিতে, 2 নম্বর আগে আছে বিতে, সবগুলোতেই 2 নম্বর আগে আছে। তাহলে 126 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ 1, 2, 4, 3। সি রাজাগোপালাচারী পরিকল্পনা আগে হয়েছিল, 2 নম্বরে হয়েছিল অবেল পরিকল্পনা, 3 নম্বরে হয়েছিল ক্যাবিনেট মিশন পরিকল্পনা এবং 4 নম্বরে হয়েছিল মাউন্টব্যাটেন পরিকল্পনা। ওকে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 127 দাগের প্রশ্ন হচ্ছে, দক্ষিণ আফ্রিকায় অবস্থানকালে মহাত্মা গান্ধীর প্রকাশিত নিম্নলিখিত সাময়িকীর নাম কি ছিল? সাময়িকীর নাম ছিল অপশন এ নবজীবন, অপশন বি ইন্ডিয়া গ্যাজেট, অপশন সি আফ্রিকানার এবং অপশন ডি ইন্ডিয়ান ওপিনিয়ন। এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা হবে অপশন সি এবং এটা হবে অপশন ডি। ঠিক আছে, তাহলে নবজীবন, ইন্ডিয়া গ্যাজেট, আফ্রিকানার এবং ইন্ডিয়ান ওপিনিয়ন। 127 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ইন্ডিয়ান ওপিনিয়ন। তিনি কিন্তু এই সাময়িকীটি প্রকাশিত করেছিলেন দক্ষিণ আফ্রিকা অবস্থানকালে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর ইন্ডিয়ান ওপিনিয়ন। নেক্সট 128 দাগের প্রশ্ন হচ্ছে, সর্দার বল্লভভাই প্যাটেল নিম্নলিখিত কোনটিতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন? অপশন এ বিজলি আন্দোলন, অপশন বি ডান্ডি মার্চ, অপশন সি বারদৌলি সত্যাগ্রহ এবং অপশন ডি আহমেদাবাদের টেক্সটাইল মিল শ্রমিকদের ধর্মঘট। 128 সঠিক উত্তর হচ্ছে অপশন সি বারদৌলি সত্যাগ্রহ। এই সর্দার বল্লভভাই প্যাটেল এই বারদৌলি সত্যাগ্রহতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। নেক্সট 129 নম্বর প্রশ্ন হচ্ছে, 13 এপ্রিল 1919 তারিখে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে একটি বিশাল সমাবেশ হয়েছিল কাদের গ্রেপ্তারের প্রতিবাদে? এই প্রশ্নটা অলরেডি আমরা একবার পড়ে নিয়েছি। তাহলে সাইফুদ্দিন কুচলু এবং ডক্টর সত্যপালের গ্রেপ্তারের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগে একটি বিশাল সমাবেশ হয়েছিল 13 এপ্রিল 1919 সালে। 30 দাগের প্রশ্ন হচ্ছে, 6 এপ্রিল 1930 তারিখটি ভারতীয় ইতিহাসে পরিচিত। কবে? 6 এপ্রিল 1930। বন্ধুরা, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, আজকে 130টা প্রশ্নই থাকুক। বাকি যে 126টা প্রশ্ন আছে, টোটাল 256টা প্রশ্ন, তার মধ্যে 130টা প্রশ্ন আজ হলো, 126টা প্রশ্ন আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। এবং এই ভিডিওর যে পিডিএফটা আছে সেটা কিন্তু তোমরা নেক্সট ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর পুরো পিডিএফটা তোমরা একসাথে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর তোমরা কমেন্টসে উত্তর দাও যে 6 এপ্রিল 1930 এই তারিখটি ভারতীয় ইতিহাসে কেন পরিচিত? অপশন এ মহাত্মা গান্ধীর ডান্ডি মার্চ, অপশন বি প্রথম গোলটেবিল বৈঠক, অপশন সি গান্ধী আরউইন চুক্তি এবং অপশন ডি জালিয়ানওয়ালাবাগ গণহত্যা। ওকে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে সবাই উপকৃত হয়। ধন্যবাদ বন্ধুরা।